মস্ত বড় ফাটল হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে। কিন্তু এই ইউনিটিটা যখন রাজনৈতিক স্বার্থের ক্ষেত্রে ব্যবহার হয়, যে তখন হচ্ছে এই ফাটলগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতার পালা বদলগুলো হয়েছে, এটাতে দেখবেন রক্তপাত ছাড়া কোনো সমাধান হয়নি। মানুষ তার মত প্রকাশের স্বাধীনতাটা পাচ্ছে না, মানুষ তার ভোটাধিকারের জায়গাটা পাচ্ছে না। এখন আপনি কায়িক শ্রমের মূল্যটা ধরতেছেন, মানসিক শ্রমের মূল্যটা ধরছেন না, তাহলে এই জিডিপি টিকবে না। আওয়ামী লীগের ১৭ বছর শাসনে মানুষ যদি ভোট দিতে পারতো, মানুষ যদি তার মত প্রকাশের স্বাধীনতা এক্সপ্রেস করতে পারতো, প্রকাশ করতে পারতো একদম চূড়ান্তভাবে, তাইলে মানুষের মধ্যে এত ক্ষোভ, এত এত এই জিনিসগুলো হইতো না। বৈষম্যের পরিমাণটা এত বেশি ধনী গরিব বা মধ্যবিত্তের মধ্যে। এটা প্রকট, এটা প্রধান কারণ। এটা প্রগতির পথে যাবে, সামনের দিকে যাবে, সেই জায়গাটার ক্ষেত্রে আমরা খুব পরিচয় দিতে পারি না। আমাদের যে বিকাশ, বুদ্ধিভিত্তিক বিকাশ, এই বিকাশটা ঘটে না এখানে। লাইট টকে আজ আমাদের সঙ্গে আছেন কবি, লেখক, বুদ্ধিজীবী সাখাওয়াত টিপু। সাখাওয়াত টিপু, চর্চায় স্বাগত। চর্চার পাঠক এবং চর্চা যারা দেখেন ভিডিওগুলো এবং চর্চার সঙ্গে যারা যুক্ত, সবার জন্য শুভকামনা, এবং চর্চা যারা পড়েন না বা ভবিষ্যতে পড়বেন তাদের জন্য শুভকামনা। আচ্ছা, আমরা একদমই এই যে আপনি যেই শুভকামনা, যারা পড়েন না এবং যারা পড়েন, এই যে জায়গাটা, অর্থাৎ যারা সাথে আছে এবং সাথে নেই, উভয়কেই আপনি শুভকামনা জানালেন। তো এইখানে আমাদের এক ধরনের যেই সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেই জায়গাতে আমরা এটার কিছু ভিন্নতা দেখতে পাই কখনো কখনো, যে আমার সাথে যে আছে তার শুভ হোক, আর যত অশুভ যে সাথে নেই তার জন্য ঘটুক। এই যে বিষয়টা, অর্থাৎ এক ধরনের বিদ্বেষের প্র্যাকটিস আছে। আপনি যদি বলি যে বিশ্বকাপ শেষ হলো, আর্জেন্টিনার বিরাট সমর্থক গোষ্ঠী এখানে পরাজিত হলো, বেশ করুণ একটা ফাইনালও হলো বলা যায়, কিন্তু আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখলাম নানা ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য। পুরো বিশ্বকাপ জুড়েই কিন্তু এটা ছিল, বিভিন্ন একটা ফান করতে করতেই হয়তো বিদ্বেষের দিকে চলে যাচ্ছে। এইটা কেন, এটা কেন বাড়ছে? আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐক্যটা গড়ে ওঠে নাই। এটা শুধু এখন থেকে না, ধরেন এটা সমস্যাটা অনেক আগে থেকে। যেমন ধরেন সংস্কৃতি শব্দটার প্রস্তাবক ছিল হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ এটা মেনে নিছে। এর আগে কালচারে বাংলা করা হয়তো কৃষ্টি। রবীন্দ্রনাথের ধারণা ছিল যে কৃষক জীবন থেকে, কৃষক সংস্কৃতি থেকে এই জিনিসটা উঠে এসছে, যার ফলে এটা কৃষ্টি আকারে ছিল। তা আমরা এক অর্থে এই সংস্কৃতিটা মেনে নিয়েছি, যে সুনীতিবাবুর যে প্রস্তাবনা, কালচারের যে বাংলাটা মেনে নিয়েছি। কিন্তু আমরা যে সংস্কৃতির মধ্যে বেড়ে উঠি, ওই সংস্কৃতির মধ্যে আমাদের একটা একটা বিশাল ফাটল আছে, যেটা আমরা সাধারণত দেখতে পাই না। এটা হচ্ছে আমাদের শিক্ষার মধ্যে এই ফাটলটা আপনি দেখতে পাবেন, এই বিভাজনটা। ধর, পৃথিবীতে দুই ধরনের শিক্ষা আছে, একটা হচ্ছে অক্সিডেন্টাল আর একটা হচ্ছে ওরিয়েন্টাল। আমাদের এখানকার যে শিক্ষা পদ্ধতি, এটা হচ্ছে ওরিয়েন্টাল। আপনি এটা গুরু পরম্পরা, হ্যাঁ, এটা শ্রীচৈতন্যের মধ্যে দেখবেন, লালন সাহের মধ্যে দেখবেন, এবং অন্যান্য যারা আছে নানক সাহের মধ্যে দেখবেন, বা একটা এই পারম্পর্য জিনিসটা আমাদের নলেজের মধ্যে এটা গড়ে ওঠে, এই ধরনের সংস্কৃতি। কিন্তু এই বিভাজনটা সমাজের রাজনৈতিকভাবে যেমন আছে, ধর্মীয়গতভাবে আছে, তারপর হচ্ছে শিক্ষাগত জায়গায় আছে। এখন আমরা যদি কল্পনা করি যে আমাদের সংস্কৃতিটা এমন একটা ছাতার মধ্যে আসবে, সকল বিশ্বাসের, সকল বৈচিত্র্যের, সকল কৃষ্টি, সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের যে একটা ইউনিফর্ম একটা দেশের, এটা আমরা কল্পনা করতে পারি না, এবং কল্পনা করাও সম্ভব না। আমাদের মধ্যে যেমন ভাষাগত বৈচিত্র্য আছে, প্রায় 47টার মতো ভাষাগোষ্ঠী আছে, জাতিগোষ্ঠী আছে, প্রত্যেকেরই সংস্কৃতি আলাদা। এখন ধরুন আমরা যদি একটা জাতীয় সংস্কৃতির কথা চিন্তা করি, তাহলে কি হবে? ওই চিন্তাটা আমরা করতে পারি না এখানে। হ্যাঁ, আমি জাতীয়তাবাদী সংস্কৃতি না, আমি বলতেছি ন্যাশনাল কালচার। একটা দেশের যে ইউনিটি গড়ে উঠবে, কিসের বেসিসে গড়ে উঠবে, ওই জায়গাটা এখানে
তৈরি হয় না, ফলে এই বিভাজনগুলো বেশি। আপনি দেখবেন যে আর্জেন্টিনায় কয়জন মারা গেছে খেলার জন্য, আমাদের এখানে পৃথিবীতে সবচাইতে বেশি এই খেলাকে কেন্দ্র করে অনেক প্রাণ সংহার হয়েছে। হ্যাঁ, আমি পত্রিকায় দেখলাম ব্রাজিলে কয়জন মারা গেছে এই খেলার জন্য, বা ফ্রান্সে কি হয়েছে। এখন জিনিসটা হচ্ছে যে এই যে আমাদের ভেতরগত জায়গাগুলা আমরা কখনো সৃষ্টি করতে পারি নাই, এবং সৃষ্টি করতে পারি নাই। আমাদের রাজনৈতিক পালাবদলগুলো খুব সুখের ছিল না, রক্তপাত ছাড়া কোনো পালাবদলই ঘটে নেই এখানে। হ্যাঁ, ফলে এই যে বিভাজন রেখা, এই বিভাজন রেখার সমাপ্তি ঘটে নেই। আমরা যদি মেনে নিতাম একটা গণতান্ত্রিক সমাজের ভিতর দিয়ে যে ভিন্নমত থাকবে, ভিন্নমতের জন্য আমরা দমন পীড়ন বা নির্যাতন এই কাজটা করব না, জাতীয় স্বার্থটা রক্ষা করব, জাতীয় সংস্কৃতিটা দেখব, তাহলে এই বিভাজনগুলো আর দেখা যেত না। এই জায়গায় আমাদের একটা বিশাল ফাটল আছে। এই ফাটলটা যে কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে, এই যে জাতীয় সংস্কৃতির কথা বলছেন আপনি, জাতীয় সংস্কৃতি একটা তো জাতীয়তাবাদী নয়, জাতীয় সংস্কৃতি অর্থাৎ সবগুলো সংস্কৃতিকে মিলিয়ে সবগুলোর এক ধরনের স্বীকৃতি বলি, সহনশীলতা বলি, এই সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সংস্কৃতি গড়ে উঠবে। এই যে সম্প্রীতি বলি আমরা, সম্প্রীতি মানে বলি, সাংস্কৃতিক সম্প্রীতিটাই এমন এক ঐক্য তৈরি করবে, ইউনিফর্ম তৈরি করবে, যেটাকে আমি বলছি ন্যাশনাল কালচার, জাতীয় সংস্কৃতি। এটা কে ডিফাইন করবে? এটা কি ওপর থেকে আরোপ হবে নাকি ভেতর থেকে গড়ে উঠবে? এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। না, সমাজের ভেতরে তো এটা ছিল, আমাদের সমাজের ভেতরে ধরেন এই যে মানুষের মধ্যে যে বিভাজন, এই বিভাজনগুলো অত প্রকট ছিল না। আমরা যখন যত আধুনিক হয়ে উঠছি তত বিভাজনগুলো হচ্ছে। আমি বলছি যে আমাদের মস্ত বড় ফাটল হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, যেটা হচ্ছে আমাদের মূল যে শিক্ষা ধারাটা, এটা হচ্ছে অক্সিডেন্টাল। এটা মোটামুটি আমেরিকান যে শিক্ষা পদ্ধতি পৃথিবী জুড়ে চলে, ওই জিনিসটা আমরা ফলো করি, আমাদের যে টোটাল এডুকেশন সিস্টেমটা। আরেকটা হচ্ছে যে আমাদের সমাজের ভেতরগত গড়ে ওঠা যে সংস্কৃতি বা যে শিক্ষাটা, গুরু পরম্পরা, আপনি দেখবেন যে পরম্পরার মধ্যে এটা ওরিয়েন্টাল, এটা শুধু এখানকার না, এটা চীনে দেখবেন কনফুসিয়াসের ফিলোসফির মধ্যে, এটা ইরানে দেখবেন, এটা হচ্ছে জাপানে দেখবেন যে এই যে জেন সাধকদের যে ধরেন বা হাইকু লেখা ওদের, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন এটা ইন্ডিয়ার মধ্যে আছে, এই অঞ্চল টোটাল গ্রেটার ইন্ডিয়া, আমি বলতেছি অবিভক্ত ভারতের মধ্যে ছিল। কিন্তু এই ফাটলটা আমাদের ক্রমশ বড় হয়ে উঠছে বিদায় আমরা এই জায়গাটা সমাধান করতে পারিনি। এবং এই সমাধানটা হচ্ছে সংস্কৃতি সবসময় সমাধান করতে পারে না। এই বিভেদগুলো হচ্ছে রাজনৈতিক, সাংস্কৃতিক বিভেদ না। আপনি একটা সময় দেখবেন যে ঈদটা তো সবাই পালন করে, তাই না? আবার দুর্গাপূজার সময় সবাই ছুটি ভোগ করে, স্কুলে যখন ছুটি হয় ভোগ করে না। আমি বলতেছি যে এটা পাটাতনের মধ্যে এক ধরনের ইউনিটি আছে, কিন্তু এই ইউনিটিটা যখন রাজনৈতিক স্বার্থের ক্ষেত্রে ব্যবহার হয়, যে তখন হচ্ছে এই ফাটলগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। আরেকটা হচ্ছে কালচারের কোনো পুঁজি নাই, দৃশ্যমান পুঁজি নাই, এক ধরনের এটা বিমূর্ত জিনিস নিয়ে মানুষ যে জীবন ধারণ করে, তার আচরণের মধ্যে, তার বিশ্বাসের মধ্যে, তার উৎপাদন কাঠামোর মধ্যে, ওই জিনিসগুলোর মধ্যে একটা সংস্কৃতি গড়ে ওঠে। ধরুন আমাদের কৃষি প্রধান একটা সমাজ, ছোটবেলায় আমি দেখেছি আমাদের পরিবারের মধ্যে, যেমন আমাদের বিলের জমির মধ্যে ওইখানে কাহার সম্প্রদায়ের মহিলারা কাজ করতো। হ্যাঁ, জলদাসরা যখন মাছ ধরে আনতো, দেখা গেলো যে এটা মুসলমানদের ঘরে দিয়ে যাচ্ছে, মুসলমান ঘর থেকে মাছের বদলে পরিবর্তনটা আমরা যে ছোটবেলায় যেটা দেখেছি, হয়তো 3 কেজি চাল নিচ্ছে, 1 ঝাঁকি মাছ দিচ্ছে, বা 2 কেজি ডাল দিচ্ছে। এই সম্প্রীতিটা কিন্তু আমাদের মানে রাজনীতি ছাড়াই মানুষের মধ্যে ছিল, মানে আমাদের যে উৎপাদন কাঠামো কৃষি ব্যবস্থার মধ্যেই ছিল। কিন্তু আমরা যখন এই রাজনৈতিক ক্ষমতার প্রশ্নে এসে এই জায়গাগুলো আমরা কখনো সমাধান করতে পারিনি। রাজনৈতিক ক্ষমতার যে কাঠামো, রাজনৈতিক ক্ষমতার জায়গায় যেতে গেলে তো কালচার ওয়েপন হিসেবে ব্যবহার হয়, বিভিন্ন সময় হয়। অবশ্যই। তো এই জায়গাটাতে কালচার আসলে ইটসেলফ নিজেকে কতটুকু প্রোটেক্ট করতে পারে, বা নিজেকে কতটুকু হচ্ছে
মানে রাজনীতিকে ছাপিয়ে যাওয়ার সক্ষমতা তার আসলে কতটুকু? না, এইটার ক্ষমতা আছে। ধরেন ভাষা তো একটা বিমূর্ত জিনিস। আমরা যখন বাক্যটা বলে অর্থ দেয় তখন এটা মূর্ত হয়ে ওঠে, তাই না? বস্তুগত রূপটা হয়। আমাদের ভাষা আন্দোলন হয়েছে না, ভাষা আন্দোলন তো রাজনীতিকে ছাপিয়ে অন্য জায়গায় চলে গেছে, তাই না? ওইটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, নিজের বুলি, মায়ের ভাষার কথা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে কি বলা যায়, স্বাধিকার, এক ধরনের যে স্বাধিকার, যে কথা বলার স্বাতন্ত্র্য স্বাধিকার। হ্যাঁ, ওই জায়গাটা তো ভাষার মধ্যে ছিল। পৃথিবীর দেশে দেশে এটা ঘটে, কিন্তু এটা রাজনীতিকে প্রভাবিত করে, রাজনীতি আবার সংস্কৃতিকে প্রভাবিত করে। কিন্তু আমি একটা কথা বলেছি, আমাদের যে রাজনৈতিক ক্ষমতার পালা বদলগুলো হয়েছে, এটাতে দেখবেন রক্তপাত ছাড়া কোনো সমাধান হয়নি। বড় ধরনের যেগুলো, আমি যদি 24-এ যাই, 24-এ একটা, একদম 90 75 থেকে 24, মানে একদম। শুরু থেকে। এখন ধরেন এই যে এই পরিবর্তনটা যদি স্বাভাবিক গণতান্ত্রিক উপায়ে হতো, তাহলে আমাদের সংস্কৃতিটা কি হইতো, আর উন্নত হইতো, আমরা দেখতে পাইতাম, দৃশ্যমান চেহারাটা দেখতে কিন্তু পাইতাম। কিন্তু এই যে 90 পরবর্তী এরশাদের মুভমেন্টের মধ্য দিয়ে এরশাদ বিদায় নিলেন, তারপর 90 পরবর্তী কিন্তু একটা দীর্ঘ সময়, এটা কম সময়ও না, 18 বছর কিন্তু হচ্ছে মোটামুটি রক্তপাতহীন একটা ভোটের মধ্য দিয়েই কিন্তু গেল। নির্বাচনী সংঘাত হয়েছে বা হয়েছে, সংঘাত ছাড়া নির্বাচন আমাদের এখানে হয়নি। এটা বহু দেশেই, আমি যদি সর্বশেষ ভারতের নির্বাচনের দিকেও যদি থাকে, সেখানেও সংঘাত হয়েছে, হয়নি যে তা না। কিন্তু একটা সিস্টেমেটিক পদ্ধতিতে হচ্ছে 18 বছর তো পার হলো, দুটি দল, একজন গেল একজন এলো, একজন গেল একজন এলো। তো সেই 18 বছরের মধ্যে আমরা কোনো প্র্যাকটিস করতে পারলাম না। না, এটা অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে ধরেন 60-এর দশকের পুঁজির যে ধরন, হ্যাঁ, 90-এর পরের পুঁজির ধরনটা ভিন্ন। পৃথিবী আগে ছিল ভারসাম্যপূর্ণ পৃথিবী, ক্ষমতার কেন্দ্রে ধরেন দুইটা মেরু ছিল। আমরা ওইটা ভুলে যাই, আমরা ভুলে গেলাম যে পৃথিবী এক পুঁজির, এক সংস্কৃতির, একটাই পৃথিবী হবে, হ্যাঁ, মনোপলি হবে। কিন্তু ওইটা তো স্বস্তি নেই, মানুষ তো তার অধিকারটা পাচ্ছে না। প্রশ্ন হচ্ছে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতাটা পাচ্ছে না, মানুষ তার ভোটারদের কেন্দ্রের জায়গাটা পাচ্ছে না। ফলে এই পরিবর্তনগুলো খুব সুখের হয় নাই। এখন ধরেন আমরা হয়তো ক্যাজুয়ালিটি কম দিয়ে যদি ভাবি, জিনিসটা ওইটার উপর নির্ভর করে না। ধরুন আপনি এই যে আমরা যে ধরনের সূচক, সাংস্কৃতিক সূচক বা ব্যবহার করি, ধরুন আমাদের জিডিপি এত পার্সেন্ট হলো, ওই হলো, সেই হলো। জিডিপির সঙ্গে তো দুই ধরনের সম্পদ আছে, একটা হচ্ছে কায়িক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম, তাই না? এখন আপনি কায়িক শ্রমের মূল্যটা ধরতেছেন, মানসিক শ্রমের মূল্যটা ধরছেন না, তাহলে এই জিডিপি টিকবে না। মানে একই সঙ্গে দুইটা যদি ব্যালেন্স করে, তাইলে এটা গ্রাজুয়ালি এটা বাড়তে থাকে। হ্যাঁ, পৃথিবীতে উল্টো ধরনের উদাহরণও আছে। যেমন ধরুন আর্জেন্টিনার যে সংস্কৃতি, একসময় ইউরোপের লোকজন, আর্জেন্টিনা প্রায় 5টা ধনী দেশের মধ্যে একটা ছিল। ইউরোপের লোকজন ওইখানে গিয়ে বসবাস করতো, কারণ ওইখানকার জীবন এত হলো। কিন্তু ওইখানে যখন সামরিক শাসন আসলো, দেখা গেল যে ওই জনসংস্কৃতি পড়তে পড়তে এদের মানে অর্থনৈতিক কাঠামো, শাসন কাঠামো অনেক দূরে নিচে নেমে গেল। আমি বলছি আমাদের ক্ষেত্র এই জিনিসটা, আপনি কখন ভালো হয় একটা দেশ তখনই ভালো হবে যখন তার শিক্ষা একটা উন্নততর জায়গায় যায়, শিক্ষার সঙ্গে তার উদ্ভাবনী, বিজ্ঞান, অনেক কিছু। 90-এর পরে একটা প্রযুক্তিগত উল্লম্ফন ঘটে গেছে, আমরা যেটা ফোর্থ রেভলিউশন বলি, বা ধরেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই জিনিসগুলো এখন আমরা বলছি। কারণ হচ্ছে মানুষ হচ্ছে এখন গতি মানুষের হচ্ছে সুইফট। এক সময় আমরা, আমাদের সংস্কৃতি কি ছিল, একটা চিঠি আসবে, আমরা অপেক্ষা করতাম, হ্যাঁ, মাসের পর, বা একটা টেলিগ্রাফ, হ্যাঁ, 2 শব্দ লেখা থাকতো, হ্যাঁ, ফাদার সিক, কামসন, হ্যাঁ, এই ধরনের, এই যে এই 20 টাকা দিয়ে টেলেক্স, ফ্যাক্স এগুলো করতো। এখন তো আর ওইটার দরকার নাই। আপনি এইখানে বসে আমেরিকার যে কারোর সঙ্গে যে কোনো সময় কথা বলতে পারতেছেন। তার মানে মানুষের যে গতি, ওইটা গতি অনেক দূর চলে গেছে, তাই না? এখন এই গতির সঙ্গে, যে সংস্কৃতির সঙ্গে যে আমরা খাপ খাওয়াতে পারছি না, তারও একটা কারণ।
আপনি আপনি ধরেন আমরা জানি না যে একটা টেকনোলজি কিভাবে ব্যবহার করতে হবে। আমাদের অনেকের ধারণা মানে নেই। প্রস্তুতির আগেই আমার হাতে প্রযুক্তি চলে আসছে। প্রযুক্তি চলে আসছে, ফলে জান এটা তো একটা, যেহেতু প্রোডাক্টটা আমার না, নলেজটা হচ্ছে ইউরোপিয়ান, নলেজ তো আমাদের না, টোটাল প্রোডাক্ট আমরা হচ্ছে ইউজার, অনলি ইউজার বা ভোক্তা। মানে এইখানে কোনোভাবে কি যে এই যে আপনি যেটা বললেন যে নলেজ আমার না, নলেজটা আমদানিকৃত বা নলেজটা অন্য একটা উৎস থেকে ছড়িয়ে গেছে, তো এই জায়গায় কি কোনোভাবে যে যেই জ্ঞান আসলে আমার না, যেই স্ট্রাকচারটা আমার না, সেই স্ট্রাকচারকে অ্যাডপ্ট করার কারণে আমাদের মধ্যে এই অস্থিরতা তৈরি হচ্ছে? বিষয়টা কি এরকম কিছু? না, তাও না, এটা তো সবাই তো ব্যবহার করতেছে ইকুয়াল। ধর যার এই কেনার সক্ষমতা আছে, এই ফোন বলেন বা এই অন্যান্য যন্ত্রপাতি, সে তো ব্যবহার করতে পারতেছে, কিন্তু সমাজের যে বিভেদগুলো আছে ওইটা বেশি দৃশ্যমান হয়েছে। এই দৃশ্যমানতা আমি আমরা এই দেখতে পাই না। জায়গাটাতে আবার একটু 90-এর পতনের পর ধরেন একটা সবাই ভেবেছিল যে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটবে সমাজের মধ্যে, বস্তুত তো তা ঘটে নাই। আওয়ামী লীগের 17 বছর শাসনে মানুষ যদি ভোট দিতে পারতো, মানুষ যদি তার মত প্রকাশের স্বাধীনতা এক্সপ্রেস করতে পারতো, প্রকাশ করতে পারতো একদম চূড়ান্ত ভাবে, তাইলে মানুষের মধ্যে এত ক্ষোভ, এত এত এই জিনিসগুলো হইতো না। আপনি দেখেন এইখানে নেপালে বা এই যে শ্রীলঙ্কায়, হ্যাঁ, পাকিস্তানও হচ্ছে এক ধরনের আন্দোলন, ভারতে হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশেও এটা কম হচ্ছে না, টুকটাক হচ্ছে আফ্রিকান দেশগুলোতে, মানে হয়তো আমরা তো খবর রাখি না। মাঝখানে ফ্রান্সে হয়েছে, বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন দেশেও হচ্ছে। এই যে জেনারেশনে একটা গ্যাপ হয়ে গেল, ধরেন এই গ্যাপটা আমরা ফিল আপ করতে পারিনি। ইউরোপ হয়তো এসব ক্ষেত্রে অনেক সক্ষম, যেহেতু প্রযুক্তিতে টার, ফলে এডুকেশন সেক্টরে এটা ইন্ট্রোডিউস করানোর সুযোগ পাইছে। আমাদের এডুকেশনটা আসছে অনেক পরে, তাই না? এখন এই এডুকেশনের সঙ্গে আবার আমরা যে খুব মডিফাই করতে পারছি আমাদের শিক্ষাকে সেই জায়গায় নিতে পারলাম কি না, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন আর কি। আমি এইখানে একদম শুরুতে আমরা যেটা নিয়ে শুরু করলাম যে বিশ্বকাপ কেন্দ্র করে হচ্ছে বিদ্বেষ, নানান কিছু, আপনি নিজেও হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন যে আসলে এই সময়ের ফিডগুলোর দিকে তাকালে একটু নৈরাশ্য কাজ করে বই কি। তো এই যে জায়গাটা, এইখানে কিন্তু আমরা দেখছি যে তুলনামূলক যেই শিক্ষিত জনগোষ্ঠী, যেটা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেই দেখা যাচ্ছে যে বিদ্বেষের চাষাবাদটা বা সেটা প্রকাশটা আমরা দেখছি সোশ্যাল প্ল্যাটফর্মে। এমন অনেক মানুষই হচ্ছে এমন ধরনের বক্তব্য দিচ্ছেন যেটা আসলে তার যেই হাইট, তিনি সোসাইটিতে যেই পরিচিত, সেটার সাথে মিলছে না। হ্যাঁ, তো এই জায়গাটা কেন? মানে একটা তো হচ্ছে যে অপ্রস্তুত জনগোষ্ঠী, তারা প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে স্লিপ করছে, সেটা এক ধরনের বোঝা যায়, বোধগম্য বিষয়টা। কিন্তু প্রস্তুতি আছে জনগোষ্ঠীর এই অংশটার মধ্যে, আমরা যখন এই বিদ্বেষটা দেখি, এটার কারণটা কি? বিদেশের তো অনেকগুলো কারণ থাকে। প্রথম কথা হচ্ছে যে আমরা যে সমাজে বসবাস করি, বৈষম্যের পরিমাণটা এত বেশি, ধনী গরিব বা মধ্যবিত্তের মধ্যে, এটা প্রকট, এটা প্রধান কারণ। এটা শ্রেণী ঘৃণা বলবো না আমি, ধরেন হয়তো আমি ওই ক্লাসিফিকেশনে যাব না, ক্লাসিক্যাল মার্কসিজমের মধ্যে। আমি বলবো যে উন্নততর বিশ্বে যেখানে এই বিদ্বেষগুলো কম, ধরুন জেলখানাগুলো ছোট হয়ে আসছে। আপনি এল সালভাদরের মতো দেশে, যেটা মাফিয়া দেশ ছিল, ওদের জেলখানা একটা ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন। হ্যাঁ, হাত্তাব নামে একজন মধ্যপ্রাচ্যের একজন ফিল্ম মেকার আছে, ডকুমেন্টারি, আপনি ওইখানে গেলেও দেখতে পাবেন যে এল সালভাদরে, আমি 2টা ডকুমেন্টারি দেখেছিলাম ওইখানে ওনার, এবং ইউরোপিয়ান। ধরুন মাঝখানে একটা ডকুমেন্টারি দেখলাম যে নরওয়েতে ছোট হয়ে আসছে জেলখানা, তার মানে ওদের কয়েদি নাই, কয়েদি কমে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমাদের যে শিক্ষিত জনগোষ্ঠী, তারা যে ইমব্যালেন্স সোসাইটিতে, ধরেন একজন ক্ষমতাহীন লোক ক্ষমতা পাইলো, সে জানে না ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হবে। তার যে সমাজের প্রতি কমিটমেন্ট আছে, তার অন্য জাতিগোষ্ঠীর উপর যে মানে কমিটমেন্ট আছে, সেই জায়গাটা তো সে ফিল আপ করতেছে না, ফলে ইমব্যালেন্স হয়ে যায়। আপনি দেখুন পৃথিবীর কোনো দেশের যারা ফুটবল অংশগ্রহণ করেছে আমাদের মতো, পারলে তো লগোটার নিচে নামাই দেয়, পত্রিকার লগোটা, ধরুন এত অশ্লীলভাবে পৃথিবীর কোনো দেশে নাই।
আপনি ওয়াশিংটন পোস্ট দেখেন বা ফিনান্সিয়াল টাইমস দেখেন, গার্ডিয়ান দেখেন, পৃথিবীর যে কোনো দেশে আমি অনেকগুলো পত্রিকা ঘাটলাম যে ওদের প্রেজেন্টেশনটা কেমন। যেমন ফ্রান্স জিতার একটা সম্ভাবনা ছিল, ওদের ব্রিটেন জিতার একটা সম্ভাবনা ছিল বিশ্বকাপ, আর্জেন্টিনা এল প্যাসো আমি দেখলাম, মানে কোনোটার মধ্যে এটা নাই। দেখবেন যে আমাদের পত্রিকা লগর পরে বিশ্বকাপ দিয়ে রাখছে, অথচ এই তালিকার মধ্যে সবচাইতে নিচে হচ্ছে বাংলাদেশ, কোথাও নেই। কোথাও নাই। তো আমরা কি পাচ্ছি না, আমরা ম্যাচও নাই, ইয়েও নাই, আমরা হচ্ছে বিমূর্ত একটা জিনিসের উপর মতমত্ত হয়ে যায়। তার কারণ হচ্ছে আমাদের সমাজের যে বিদ্যমান সংকট আছে, এই সংকটটা আমরা ফিল আপ করতে পারি না। ফলে অন্যের আনন্দে আমরা অন্যদের চাইতে বেশি উল্লসিত হই, মানে আনন্দের উৎসের অভাব জায়গাটা। আমি বলতেছি সংস্কৃতি তো মানুষকে কি দেয়, সংস্কৃতি মানুষকে হচ্ছে এক ধরনের যেটা কি বলে হ্যাপিনেস দেয়, সুখ দেয়, আনন্দ দেয়। তো আমাদের সমাজে এটা নাই। সুখটা কোথায় পায়? সে ফুটবলের লাথিতে সুখ পায়। হ্যাঁ, ধরেন কেউ একটা লাথি দিল বলের মধ্যে, ওইটার মধ্যে সে সাংস্কৃতিকভাবে আনন্দটা পায়, কিন্তু এটা পাওয়ার কথা ছিল না, তাই না? আমাদের জাতীয় খেলা নিয়ে কোনো উচ্ছ্বাস নাই মানুষের মধ্যে। আপনি দেখবেন আমাদের জাতীয় খেলা কি? হাডুডু। মানুষের মধ্যে কোনো উচ্ছ্বাস আছে? নাই। কিন্তু মানুষ যতদিন এই আমাদের যে কৃষি অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল, এটার এক ধরনের গুরুত্ব ছিল। কৃষি অর্থনীতির সঙ্গে কি ছিল? যাত্রা ছিল। কৃষি অর্থনীতির সঙ্গে এই যে আমরা যে সুফি গান বলি বা আউল বাউল গান বলি বা অন্যান্য গান যেগুলা জারি সারি ভাটিয়ারি যে গানগুলো বলি, এগুলো সবগুলি কৃষি অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল। আপনি দেখবেন যে এই যে আমাদের যে ধর্মীয় সংস্কৃতি, ওইটার সঙ্গে মানে এই অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল। এখানকার হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের পূজার পার্বণের সঙ্গে আর কি। একদম একদম। তো এই জায়গা থেকে আমরা আমাদের মানে মূল জায়গাটা আমরা ওন করতে পারি না। আমাদের মানে কৃষ্টি থেকে সংস্কৃতি হয়ে যাওয়ার পরে কি আমাদের এই বিপদটা হয়েছে? মানে রবীন্দ্রনাথের কৃষ্টি থেকে সুনীতি কুমারের শব্দের রূপান্তর, কিন্তু সমাজের রূপান্তরটা ভিন্ন। ইন্টারপ্রিটেশনটা কি পাল্টে গেছে কোনোভাবে? না, ইন্টারপ্রিটেশন তো আমাদের একটা তো হচ্ছে বয়ান নির্মাণ করে হচ্ছে বুদ্ধিজীবী সমাজ হচ্ছে বা বুদ্ধিজীবী নাগরিক বুদ্ধিজীবীরা হচ্ছে একটা বয়ান তৈরি করে। তো সেইখানে কৃষ্টি নিয়ে যদি আমি উদাহরণ হিসেবে বা হচ্ছে অনুমান ভিত্তিক যদি আমি আলোচনাটা করি, যে যদি আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজটা যারা হচ্ছে বয়ান নির্মাণ করেন, তারা যদি আসলে হচ্ছে রবীন্দ্রনাথের মতো ওই পন্থায় যদি কৃষ্টি নিয়েই আসলে আলোচনাটা করতো, তাহলে কি কৃষি অনেক বেশি সংশ্লিষ্ট থাকতো? রাদার এদিকে সংস্কৃতি যখন আমরা আলোচনাটা নিয়ে আসলাম কেন্দ্রে, তখন এইটা কি কিছুটা কৃষি বিচ্যুত হয়ে গেল বা এই ইন্টারপ্রিটেশনে কোথাও ঘাটতি হলো যে এখানে বয়ানের উপরে প্রভাব পড়ে? না, এটা ঘাটতি হয় না। এটার একটা পরিবর্তন ঘটছে হচ্ছে হাইব্রিড ফসল যখন আসছে, আমাদের মূল কৃষিটা কিন্তু বেহাত হয়ে গেছে বীজটা। হ্যাঁ, এটা 80 দশক, বিশেষ করে 80 দশকে এটার ব্যাপক মানে প্রসার ঘটে একদম গ্রাসরুট লেভেলে, গ্রাম অঞ্চলে উচ্চ ফলনশীল ধান বা তখন থেকে মানে এটা তো খুব ধীরে ধীরে দেখা যায়। আপনি ধরেন এখন যাচ্ছেন, হয়তো ধান গাছটা ছোট, 3 মাস পরে আসলে ধান গাছটা পাকা। এই বৃদ্ধিটা, মাঝখান বৃদ্ধিটা আমরা দেখি নাই সমাজের। এখন এই বৃদ্ধিটা না দেখার ফলে কি হয়েছে, আমরা আমাদের মূল জায়গা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি সত্যিকার অর্থে। হ্যাঁ, এই বিচ্যুত হওয়ার ফলে যেটা হচ্ছে, ধর মানুষ ফিরে তাকায় না, নিজে থেকে ফিরে তাকানোর দরকার নাই। ধরুন একটা ঐতিহ্য আছে বা আছে, ওইটার দিকেও তাকানোর দরকার। মানুষ যে তার যে প্রগতির পথে যাবে, সামনের দিকে যাবে, সেই জায়গাটার ক্ষেত্রে আমরা খুব মানে পরিচয় দিতে পারি না। আমাদের যে বিকাশ, বুদ্ধিভিত্তিক বিকাশ, এই বিকাশটা ঘটে না এখানে। আপনি খুঁজলেও পাবেন না। ধরেন রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাইছে কত, এত বছর পরও কোনো বাঙালি পায় না। 1913 থেকে মানে 113 বছর হয়ে গেছে। 113 বছর তো সাহিত্যিক নোবেল পায় না। তো এটা তো আশ্চর্য লাগে একটা দেশ। আমি এই জায়গাটা, এটা খুব চমৎকার একটা জায়গা যে রবীন্দ্রনাথের নোবেল সেই গীতবিদান সংস অফ অফারিংস, এই যে এটা সেটার অনুবাদের মধ্য দিয়ে আসলে হচ্ছে নজরে আসার বিষয়টা আছে এইখানে। আপনি রিসেন্টলি একটা
আলাপ আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি করেছেন যে বৈচিত্র্যপূর্ণ বিষয়ে লিখছে না বলে, মানে লেখক গোষ্ঠী Exactly. এই জায়গাটায় একটা ঘাটতি হচ্ছে, যেন এক ধরনের রিপিটেশন বা এই ধরনের সংকট তৈরি হচ্ছে, এই ধরনের একটা বক্তব্য আপনার আছে। তো এই যে জায়গাটা, একটা হলো যে 113 বছরে দ্বিতীয় নোবেল এই অঞ্চলে এই বাংলা অঞ্চলে ভাষায় হয়নি, প্রবেশ হ্যাঁ। করে নাই, এবং খুব বড় ধরনের পুরস্কারও আমরা আসলে না, কিছু অর্জন করতে কিছু পারেন নাই। অর্জন হয় নাই। আপনার নিয়মিত, আপনি কবি লেখক হিসেবে নিয়মিত আপনার কবিতা বিভিন্ন ইন্টারন্যাশনাল পাবলিকেশনে আমরা দেখি যায়, প্রকাশিত হয়। আমি এই জায়গায় একটা প্রসঙ্গ যদি অবতারণা করি, একটা হলো যে আমাদের সাহিত্য অন্য ভাষায় বা মূলত লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ইংরেজিতে অনুবাদ হয় না বলেই কি আমাদের এদিকে এই রিকগনিশনটা আসছে না? এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো এই যে আমরা কবিতা কি নির্বাসন হয়, মানে শাখাওয়াত টিপু কেন অন্য ভাষায় সরাসরি কবিতা প্রকাশ করছেন বাংলায় না করে, এইটা শাখাওয়াত টিপুর কবিতা কি সেক্ষেত্রে নির্বাসিত হচ্ছে, বা তিনি কি নির্বাসন দণ্ড নিজে ঘাড়ে নিলেন? এটা কারণ আমাদের এখানে নির্বাসনের ঘটনা আছে, তসলিমা নাসরিন নির্বাসিত হয়েছেন, দাউদ হায়দার হয়েছেন, এরকম নির্বাসনের ঘটনা আছে, কেউ কেউ অভিমান করে চলে গেছেন, শহীদ কাদরিয়ার ফেরেনি। তো এই ধরনের বিষয়গুলো আছে। কবির নির্বাসন এবং কবিতার নির্বাসন এই প্রসঙ্গ, তার আগে আমি অনুবাদের প্রসঙ্গটা একটু শুনে নিতে চাই। আচ্ছা, দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের এখানে ভালো ট্রান্সলেটর নাই সত্যিকার অর্থে। ক্রিয়েটিভ ট্রান্সলেটরের যে কোনো বিশ্ববিদ্যালয়ে কম্পার্টেবিলিটি আছে নাই। আপনি তুলনামূলক সাহিত্য থাকলেও না অনুবাদ করতে পারবেন। জিনিসটা হচ্ছে যে আপনি এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা, অর্থান্তর করা, বা আমরা যেটা বলি অনুবাদ করা বা ভাষান্তর করা, যা বললি না কেন, ধরেন সমান দখল থাকা লাগে, না হলে হয় না। এবং এটা আমাদের অদ্ভুত, যেটা ধরেন ইন্ডিয়াতে 17টা ভাষা আছে, প্রধান ভাষা, তার মধ্যে বাংলা একটা, ভারতীয়দের মধ্যে কলকাতা কেন্দ্রিক, কলকাতায় এই অঞ্চলটা কেন্দ্রিক, সেভেন সিস্টার এই কেন্দ্রিক আগে। ওদের যে মালায়ালাম বা অন্যান্য ভাষায় যে লেখা হয় সুন্দর, ওইগুলা পৃথিবীর সেরা অনুবাদ হিসেবে গ্রাহ্য হয়। কিন্তু আমাদের এখানে এটা গড়ে ওঠেনি কেন? আমাদের গড়ে ওঠেনি হচ্ছে আমাদের যে একাডেমি আছে, এই একাডেমি এখনো ভিক্টোরিয়ান যুগে আছে সত্যিকার অর্থে। হ্যাঁ, মানে কন্টেম্পোরারি ইংরেজির সঙ্গে খাপ খাবে ওই ইংরেজি জানার লোকের অভাব আছে। কিন্তু আমি এটা সম্ভাবনা দেখি, যেহেতু আমাদের একটা 24-এ একটা পরিবর্তন হয়েছে, আপনি দেখবেন যে অনেক ছেলে বিদেশে চলে গেছে এবং অনেকেই ভালো লিখতেছে বাঙালি লেখক, আমি যাদেরকে চিনি। মানে ওরা ইংরেজিতেই লেখে, কিন্তু বংশোদ্ভূতভাবে সে বাঙালি লেখক, একসময় বাংলা কবিতা টবিতা লিখতো বা গল্প লিখতো, এরকম অনেকেই আছে ওইখানে। বাংলাটা ছেড়ে দিয়ে ইংরেজি পড়াশোনা করে আর কি। কিন্তু আমাদের একাডেমিগুলোর কোনো ফাংশন নাই অনুবাদের ক্ষেত্রে। আপনি কোনো ভালো অনুবাদের বই নাই বাংলা একাডেমিতে, আপনি খুঁজে পাবেন না। এবং একাডেমি হিসাবে এটা যে ধরেন একটা ভালো পাবলিকেশন করবে বা করবে, ওই চেষ্টাটাও দেখি না আমি সত্যিকার অর্থে। ধরুন আমাদের এখানে সর্বোচ্চ কালচারাল মুভমেন্টের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় দেখেছি আমরা ঢাকা লিট ফেস্ট, তাই না? এখানে অনেক নোবেল লরিয়েট আসছে, অনেক বুকার প্রাইজ লরিয়েট আসছে, তারপর হচ্ছে পুলিৎজার প্রাইজ পাওয়া লোকরা আসছে। কিন্তু এটার যে বাংলা সাহিত্যের সঙ্গে, যে বাংলাদেশি সাহিত্যের সঙ্গে যে এটার পরাগায়ন ঘটবে, ক্রস ওভার ঘটবে, এই ঘটনাটা ঘটে নাই, তেল আর জলের মতো রয়ে গেছে। এটা কেন? আমাদের ওই শিক্ষাটা নাই। আমরা তো দেখলাম যে লিট ফেস্ট নিয়ে খুব একটা হইচই, লেখকদের হইচই হয়, সাহিত্যিকদের মধ্যে খুব একটা এমন একটা গল্প শুনছি, সত্য মিথ্যা যায় না বা বলাটা ঠিক হবে কিনা, তারপরও এক বিখ্যাত লেখকের বই এখান থেকে অনুবাদ হয়ে বের হয়েছে। হ্যাঁ, বেন ওক্রি সাহেব আসছিলেন, বিখ্যাত জুইশ লেখক, আমেরিকান ব্রিটিশ লেখক। হ্যাঁ, তো বেন ওক্রিকে দেওয়া হয়েছিল ওনার বইটা আর কি। উনি পরে যাওয়ার সময় এটা ঝুড়িতে ফেলে গেছে ঢাকা ক্লাবে। আমাদের সেরা লেখকের বইয়ের অনুবাদ, তার মানে হচ্ছে সে ইংরেজিটা, সে যে সাহিত্যে যে জিনিসটা চাচ্ছে ওই বইয়ের মধ্যে তাই নাই। অথবা তাও যদি না থাকে, ধরেন সবাই তো সবার অ্যাস্থেটিক এক হবে না, নন্দন তত্ত্ব সবার রাজনৈতিক বিশ্বাসই এক হবে না, দৃষ্টিভঙ্গি এক হবে না, বা সামাজিক
ভাবে দেখার, সমাজটাকে দেখার, ভাষাকে দেখার বা এক হবে না। কিন্তু একটা বই আমরা যদি দেই, অনুবাদের বই যদি ফেলে দিতে হয়, তাহলে এখানে কিছুই হয় না সত্যিকার অর্থে, তাই না? আমাদের এত কষ্ট সাধনা, এত টাকা পয়সা, কিন্তু এটা সম্ভব। ওই অর্থে আপনি দেখবেন চীনারা যখন সাহিত্য করে, আমি দেখছি চীনা পৃথিবীতে দুটো পদ্ধতি আছে সাহিত্যের, মেজর পোর্শন আর কি। একটা হচ্ছে আমেরিকান পদ্ধতি, আর একটা হচ্ছে চীনা পদ্ধতি। চীনা পদ্ধতিটা কেমন, বিভিন্ন জেলা থেকে সেরা লেখকগুলোকে ওরা সেন্ট্রালাইজ করে, ওইটা একটা পদ্ধতি। আর আমেরিকান পদ্ধতি হচ্ছে বিভিন্ন মানে আবার স্বাধীন স্টেটগুলো স্বাধীন নোবেল পয়েট লরিয়েট থাকে, হ্যাঁ, জুনিয়র পয়েট লরিয়েট থাকে, এরকম স্টেটে থাকে। ফলে তারা ওইখান থেকে সিগনিফিকেন্ট কিছু লেখা প্রতি বছর তোলে, লেখককে সামনে আনে, তাই না? আমাদের মেজর লেখক হইতে যাচ্ছে বা কিন্তু এটা কিন্তু চীন প্রদেশে নাই ওরকম। চীন হচ্ছে যাদের বই ভালো লেখে, ভালো চলে, ওদের বইটা হচ্ছে সেন্ট্রালি ওরা বের করার একটা ব্যবস্থা করে। আর একটা পৃথিবীর যে কোনো নলেজ যখন বের হয় ওদের ভাষায়, ওরা ওই ভাষাটা নিজেরাই শিখে অনুবাদ করে। আপনি দেখবেন ওদের বেতারগুলো কিন্তু ওদের লোক দিয়ে চলে। এটা তো চীন বহু বছর ধরে মানে না, এটা জাপানও হচ্ছে। আমি শুধু চীনের কথা বলতেছি না, আমি বলতেছি জাপানও হচ্ছে, এবং চীনা পদ্ধতি ওরা অ্যাপ্লাই করে। সাম্প্রতিককালে আমি আরেকটা নিউজ দেখলাম, চীনে এক লেখক, সে খাবার বিক্রি করে, সে লুসুন প্রাইস পাইছে, লেখাপড়ায় যান না, সে চীনের সবচাইতে বড় নিশ্চয়ই সে সামনে অনেক পৃথিবীর অনেক বড় বড় পদক পাবে। এবং আমেরিকার অনেক লিডিং পত্রিকার এডিটর টেরিটর বেশিরভাগই চীনা, কিছু ইন্ডিয়ানও আছে, ইংরেজির যেহেতু একটা প্রভাব হয়েছে। কিন্তু আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলা, ধরেন যারা একাডেমিশিয়ান, তারা এই কাজটা করতে পারতেন। অনেকে আছে আমাদের দেশে বাইরে চলে যাচ্ছেন না, যারা নলেজেবল, যারা প্রতিভাবান, যারা হচ্ছে চৌকস, দেখবেন যে বিদেশে যাচ্ছে, কিন্তু সে গরজ দিয়ে এই কাজটা করে না। এখন কাউকে একজনকে দায়িত্ব দিতে হবে। আমাদের রাষ্ট্র যেহেতু করে না, অন্যরাও করে না। আমাদের প্রকাশনা তো এই ক্ষেত্রে একাডেমিয়া করে না, রাষ্ট্র করে না। প্রকাশনা শিল্প তো একটা বিরাট, প্রকাশনা শিল্প তো এখানে গড়ে ওঠে নাই। গড়ে ওঠেনি কেন আমি বলি, ধরেন এখানে মেজর পোর্শন আমাদের যে বইয়ের সংখ্যা বেড়েছে, বইয়ের বিক্রি বাড়ে নেই। 90 দশকে একটা কবিতার বই বেরোলে 1200 কপি চলতো, এটা কোনো পুষছেল না। ধরেন জাতীয় গ্রন্থকেন্দ্রে হাজিরা দিতে হয় না পাবলিশারদের, বা ওইটার পদ পদবীর জন্য লড়াই করতে হয় না। হ্যাঁ, এটা অটো সমাজ, কিন্তু এই সমাজটা কোথায় গেল? মানে 30 বছরের মাথায় না, এটা কি কোনোভাবে বিপণনের সাথে সম্পৃক্ত? আমাদের বাজারটা বেড়েছে মানে প্রকাশক বেড়েছে, কিন্তু বই বিক্রি বাড়ে নাই। ওই সময় যদি একটা কবিতার বই, একজন কবির বই 1200, কারো বইতে আরো যারা পপুলার ছিল ওদের বই আরো বেশি চলতো, বা একটা গল্পের বই। এখন হচ্ছে 90 কপি বই বিক্রি হলে প্রথম আলোতে ইন্টারভিউ ছাপা হয়। সত্যিকার, এটা সত্য কথা। 150 কপি কবিতার বই চললে বলে বেস্ট সেলার, প্রথম আলো ব্যাক পেজে মোটামুটি ছবি দিয়ে ছাপা হয়। এটা আমাদের দৃশ্যমান চেহারা, এটা সত্য। এখন এটা কেন এই পর্যায়ে আসলো? কেন একটা গল্পের বই মানে 18 কোটি দেশের মানুষের, প্রায় 18 কোটি দেশের মানুষের চলে না কেন? আমাদের রিডিং হ্যাবিটটা গড়ে তুলতে পারেনি। মানে আমরা যে নিজেদের যে ধরেন যে পদ্ধতি, আমি বলছি যে শিক্ষার একটা পরম্পরা পদ্ধতি থাকে, ওই পদ্ধতিটা আমরা খেয়ে হারায় ফেলছি। আমরা না মডার্নাইজ, না ঐতিহ্যগত, মানে আমরা হচ্ছে একটা ট্রানজিশন অবস্থার মধ্যে দিয়ে আছি। এটা কি বলা যাবে, এটা ভাসমান তরল অবস্থায় আছে, ফ্ল্যাকচুয়েট করে এটা, বুঝছেন? এই প্লেটগুলো যখন একটু নড়ে, ভূমিকম্প হয়, আমরা ওই দশার মধ্যে আছি। হ্যাঁ, সাংস্কৃতিকভাবে প্রকাশনের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হলো, যেটা ইন্টারেস্টিং, আমাদের একটা ভালো পত্রিকা নাই। আপনি একজন বিদেশি আসলে আপনি উপস্থাপন করবেন, আমাদের এই ধরনের পত্রিকা আছে? নাই। প্রকাশ তো হচ্ছে নিয়মিত বেশ কিছু। এটা করতে পারতো, যেমন বাংলা একাডেমি করতে পারতো, বা অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে করতে পারতো, কিন্তু নাই।
আপনি যেসব পত্রিকা আছে নিয়মিত বের হয় না, তো আমরা তো এর মধ্যেই আছি। আমি বলছি যে একটা সমাজ কিভাবে বৃদ্ধি পাবে? আপনি আমাদের লেখকদের কোনো রাষ্ট্রীয় ইয়ে আছে, একটা ধরেন আমেরিকান পোয়েটদের একটা poet.org পোয়েট্রি ফাউন্ডেশনে গেলে আপনি একটা তালিকা পাবেন আমেরিকান এই পোয়েট্রির, বা গ্রিক পোয়েট্রি ফাউন্ডেশন XYZ, আপনি গেলে একটা তালিকা পাবেন স্লোভেনিয়ান বা পৃথিবীর যে কোনো দেশে। হ্যাঁ, আমাদের এখানে বেসরকারি ভাবে ব্যক্তিক উদ্যোগে দুই একটা বোধহয় করার চেষ্টা হয়েছিল, যেমন আমি যতটুকু এই মুহূর্তে মনে পড়ছে ব্রাত্য রাইসও একটা করার চেষ্টা না করেছিলেন। ওগুলোতে এমনি আবার তালিকা, ইয়াঙ্গা। ওটা আমি কিন্তু ওটার ওইটা কথা বলি public না। forum-এ না। ধরেন একজন লেখককে আমি আপনাকে চিনবো, তাই না? আপনি নেলসন, আপনি লেখেন, আপনি নন ফিকশন লেখেন, ধরেন আপনার একটা প্রোফাইল থাকবে তো কোনো এক জায়গায়, ওই প্রোফাইলটা তো কোথাও নাই। আপনি ধরেন লেখক তালিকা হচ্ছে আমাদের 900 জন লেখক আছে, সদরুদ্দিন, মধুর, ইয়ে সবাই, কলিমুদ্দিন, ইয়া, মানে সবার নাম দিয়ে দিলেন। হ্যাঁ, তো ওইটাতে ওই তালিকা না, আমি বলছি যে সম্পাদিত না। একজন লেখকের যে প্রোফাইল, একজন লেখককে যে চিনবে একটা লোক, আমাদের ওই ওই ইয়েটাও নাই আমাদের লেখক অভিধান। বা ধরেন একটা সময় ছিল বাংলা একাডেমিতে, হ্যাঁ, মৃত লেখকদের অভিধান ছিল তালিকা করে। হ্যাঁ, বাংলাদেশের জীবিত লেখকদেরও অভিধান হওয়া উচিত, ভালো অভিধান। আমি বলছি যে যেটা নির্ভুল, প্রেজেন্টেবল, সব জায়গায় কাজে লাগে। আর আমাদের একাডেমির ওই সক্ষমতাও নাই সত্যিকার অর্থে, এবং ওই চেষ্টাটাও নাই। কারণ যারা আসে তারা এমন এমন জায়গা থেকে আসে, ফলে যারা ওদেরকে নিয়োগ দেয় তাদের পারপাস সার্ভ করতে করতে জাতীয় কাজটা আর করতে পারেন না। ফলে এখানে ন্যাশনাল কালচারটা হয় না সত্যিকার অর্থে। এটা হচ্ছে প্রথম ডিমেরিট আমাদের, মানে সবচেয়ে দুর্বল দিক। 2 নম্বর দিক হচ্ছে এই যে ধরুন আমি কেন ওইটা লেখার চেষ্টা করছি, আমি মূলত হচ্ছে করোনার মানে সময়, এই যন্ত্রণা থেকেই কি আপনি না না ওইটা না, করোনার সময় তো আমরা নাই বস্তুত। আমরা যখন করোনা যখন হলো পৃথিবীতে, মহামারীটা আসলো, মানে ঢাকা শহর ভুতুরে একটা কুকুর পর্যন্ত ছিল না রাস্তায়, কুকুর খাওয়ার পায় নাই। এই দৃশ্য তো বেশি দিনের না, তাই না? 5-6 বছর আগের দৃশ্য। তখন আমার একটা ইয়ে মনে হইলো যে ঢাকা শহরের বুকের মধ্যে থেকে 5টার সময় ঝিঝি পোকা ডাকে, বুঝছেন? আমার জীবনটা না নতুন করে আমি অনুভব করা শুরু করলাম সত্যিকার অর্থে। দেখি পাখি এসে, আমি শুয়ে আছে আমার জানলা দিয়ে, পায়ের সঙ্গে গড়াগড়ি খাচ্ছে, সে আহারটা পাচ্ছে না। এবং আপনি দেখবেন ঢাকা শহরে এখন কোনো কাক নাই, এত বিষাক্ত হয়ে গেছে। এটা কিন্তু সংস্কৃতির অংশ। আপনি যে শহরে থাকেন, যে ফসল, যে ফল ফলাদি, আপনার যেটা যখন থাকে না, এটা শূন্যস্থান অন্য জিনিস পূরণ করে, তখন আপনার অস্তিত্বই নাই। তো আপনি তো ভাসমানই, যেটা ফ্ল্যাকচুয়েট। আমি যেটা বললাম যে 2টা প্লেট উপর নিচে হয়ে আছে, বা অনেকগুলো প্লেট, নড়লে ভূমিকম্প হয়, নড়লে ইয়ে হয়, সমাজের পরিবর্তনটা হয়, ওইটা ঘটেছে। তা আমাদের এই জায়গাটার বড় দুর্বলতা আছে। তখন আমি চিন্তা করলাম যে আমি একটু এতদিন কি লিখলাম, আমি নিজে পরীক্ষা করি। আমি ইংরেজি খুব ভালো পারি না সত্যিকার অর্থে, কিন্তু আমার কাব্যিকতা আছে, এটা আমি বুঝতে পারছি, বুঝছেন? আমি এর আগে বেশ কয়েকজন ভালো অনুবাদ দিয়ে করেছিলাম আমাদের দেশে, 2-3 জন। এরা খুব স্কলার এবং বড় বড় জায়গায় পড়ে আসছেন দেশে বাইরে, খুবই পণ্ডিত লোক। আমি দেখলাম ওগুলো ডিক্লাইন হয়। আমি যখন সাবমিট করি ওই জিনিসটা, তখন ডিক্লাইন হয়। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি যে অশুদ্ধ ইংরেজি জানি, ভাঙা ইংরেজি জানি, বা কন্টেম্পোরারি ইংরেজি থেকে আমি অনেক পিছনে, নিজে লেখার চেষ্টা টুকটাক দেখি যে 10টা ইয়ে করলে একটা সাবমিট অ্যাকসেপ্ট হয়। ওকে। তখন আমার একটা জিনিস ইয়ে হলো, এর মধ্যে আমার অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছিল। VS নাইপলের ফ্রেঞ্চ ট্রান্সলেটর, এই যে বার্নার্ড টুলে, তারপর হচ্ছে হোসেকোজের, তারপর হচ্ছে মানে পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত কবির সঙ্গে কোনো কোনোভাবে আমি যুক্ত হই আর কি। যুক্ত হয়ে এগুলো পাঠাইতে ধরেন আমি পড়ি, আমি ম্যাগাজিনগুলো দীর্ঘদিন ধরে ফলো করি, বিদেশি ম্যাগাজিনগুলো। একটা ম্যাগাজিন কিভাবে সুন্দর হতে পারে, প্রেজেন্টেশনটা কেমন, এটা আমি অনলাইন ক্লাস টাস করেছি এগুলা ম্যাগাজিনের প্রেজেন্টেশন, বা কি হলে একজন লেখক ফোকাসড হবে, ইয়ে হবে। কিন্তু আমার
অন্য সক্ষমতার কারণে আমার যে ধরুন বিদেশে একটা ম্যাগাজিন করতে যে ধরনের পুঁজি, যে ধরনের মানে ক্রিয়েটিভ লোকের এই মানে একটা সম্মিলন ঘটে, এটা আমাদের এখানে ঘটাতে পারে না। ফলে আমারও এক ধরনের স্ট্রাগল করতে হয়েছে ওইটা। তো এরকম করতে করতে আমার অনেক জিনিসের সঙ্গে আমি যুক্ত হই। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ধরেন এক জায়গায় ছাপা হইলে ওদের একটা জিনিস ভালো, এটা আমাদের দেশে নাই। ধরেন কোন একটা জায়গায় একটা হাইকু ছাপা হইলো আশাই শিম্বনে, ধরেন আমার মিনিমাম 60টা হাইকু নিয়ে কাজ করে, এরকম 7 জন এডিটর আমার মেল দিস যে তুমি তো হাইকু লেখো, আমাদের এখানে সাবমিট করো। ফলে আমার এই কমিউনিকেশনটা, কিন্তু আমাদের এখানে দেখবেন যতই ভালো লেখা ছাপা হোক, ধরেন এটার যেহেতু তুলনামূলক সাহিত্যটা নাই এখানে, আলোচনা নাই, সমালোচনা নাই, হয় গালি দিবে আর না হলে স্তুতি গাইবে, অসাম করবে ফেসবুকে কমেন্টের মধ্যে। আমি বলছি যে এটা তো একটা সমাজের এটা কোনো রূপ হইতে পারে না, বুঝছেন? হঠাৎ দেখবেন যে লেখক উদয় হয় আমাদের এখানে। লেখক উদয় হয় কি, যেহেতু আমাদের সাহিত্য পত্রিকাগুলোতে মারা গেছে, মানে আগে তো দৈনিক পত্রিকা বেজ ছিল, আবার একই সঙ্গে লিটল ম্যাগও ভালো ছিল, এবং দুইটাই সমানতালে চলতো। এখন লিটল ম্যাগও নাই, দৈনিক পত্রিকা সাহিত্য নাই। ফলে মানুষ কোথায় গেছে? মানুষ গেছে হচ্ছে তার সেলফশিপের জায়গা থেকে সে নিজেকে ফ্রিডমের জায়গায় নিয়ে গেছে টেকনোলজির সঙ্গে। ফেসবুক বা ব্লগ নানা কিছু করে, কিন্তু কোনো দেশে কোনো বড় লেখক ফেসবুকে লেখে না, কারণ এটা তো তার ওয়ার্ক, এটার ভ্যালু আছে, তাই না? সাহিত্যের তো একটা ভ্যালু আছে। আর্টিস্ট মানে সে অনেক বড় কিছু, আমাদের দেশে যেটা মূল্য নেই। ফ্রান্সের মতো একটা দেশে একজন কবি যদি উঠে একটা ট্রেনে মানে ওরা মাইকে ঘোষণা দেয়, আমাদের এই বগিতে আমাদের দেশের এই কবি ঢুকেছে অমুক প্রদেশের, আমরা খুব গর্বিত আজকে বাংলাদেশে এলোয়। বাংলাদেশে আছে, এটা কল্পনা করতে পারেন? এটা সম্ভব না এই দেশে। তো আপনি এই দেশে কেন রবীন্দ্রনাথের মতো আরেকজন রবীন্দ্রনাথ খুঁজে পাবেন, বা নজরুলের মতো জীবন বাজি রেখে লড়াই করে যারা বের হয়ে আসছে, ওরকম কবি খুঁজে পাওয়া খুব কঠিন আমাদের। আর এখন তো আরেকটা জিনিস নেই, ধরেন জ্ঞানের একদম বিকেন্দ্রীকরণ হতে হতে এত মাইক্রো লেভেলে চলে গেছে। ধরুন মানুষ ফুল কবিতা পড়ে না এখন। যে টি.এস. এলিয়ট পড়ে, সে অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত বা পিএইচডি পর্যন্ত টি.এস. এলিয়টই পড়ে। যে পোয়েট্রি পড়ে, সে পোয়েট্রির কোনো একটা বিষয় ধরে ওইটা পড়তেই থাকে। হ্যাঁ, ফলে তাদের নলেজ দেখবেন যে এখনকার ফিলোসফিগুলো আর মানে গ্র্যান্ড ন্যারেটিভ আকারে আসে না। এখনকার ফিলোসফাররা মানে একদম টোটাল ফিলোসফার হয়ে আসে না। আপনি দেখবেন যে এরিস্টটল একই সঙ্গে ম্যাথমেটিশিয়ান, একই সঙ্গে ফিজিক্সের এই বিজ্ঞানী, আবার একই সঙ্গে হচ্ছে সে সমাজের জীববিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী, বুঝছেন? কিন্তু এখনকার ফিলোসফার যারা, একসঙ্গে এতগুলো হয় না ওরা। সেটা তো হচ্ছে আপনার প্রত্যেকটা জোনে স্পেশালাইজেশন ঘটে গেছে, যেটা আমাদের এখানে হয় না। আমি বলতে চাচ্ছি যে ধরেন একটা বই কখন পূর্ণ ম্যানুস্ক্রিপ্ট হয়ে ওঠে, আমাদের ওই ধরনের এডিটর নাই। আপনি এখানে বিখ্যাত ইউপিএল বইতে বাংলা বইতে ভুল আছে, ধরেন এই মানে আরো অনেক, মানে আমি একটা বললাম বা এরকম অনেক অন্যদের কথা বললাম না। ইউপিএল ওয়ান অফ দ্য বেস্ট পাবলিশার ইন বাংলাদেশ, তাই না? মানে বাংলাদেশের একটা দেখবেন যে ওদের ভালো এডিট হয় না ওদের বইগুলা। হ্যাঁ, আপনি মানে পড়তে গেলে অসুস্থ। আমি আরেক বিখ্যাত, আমি নাম বলবো না, অনুবাদ, অস্কার ওয়াইল্ডের একটা অনুবাদ পড়ে দেখলাম যে প্রথম পৃষ্ঠায় প্রথম বাক্যই ভুল, অথচ অস্কার ওয়াইল্ডের এই বই করে উনি অনেকগুলো পুরস্কারও পাইছেন বাংলাদেশে, জ্যামকন পুরস্কার, ওই পুরস্কার, সেই পুরস্কার। হ্যাঁ, অনেকগুলো, হয়তো ভবিষ্যতে উনি বাংলা একাডেমিও পাবেন, অন্যান্য পুরস্কারও পাবেন, হয়তো অন্য কিছু হইতে পারে। আমি বলছি যে এইটার যে সম্পাদনা, উনি কষ্ট করে অনুবাদটা করেছেন, কিন্তু এটা যে ওয়েল এডিটেড একটা জিনিস করবে, এই জিনিসটা কোথাও শিখার মতো আমাদের জায়গা নাই সত্যিকার অর্থে। আপনি বললেন যে আপনি এই যে ম্যাগাজিন সম্পাদনা বা ম্যাগাজিন, এটার উপরে অনলাইনে আপনি করেছেন, তারপরে আপনি নিজেও কিন্তু আপনার সম্পাদনায় পত্রিকা এনেছেন,
হ্যাঁ, আমরা যদি তর্ক বাংলার কথা বলি, আমরা জাতীয় সাহিত্য হ্যাঁ, ছিল। হ্যাঁ, প্রতিধ্বনি এখনো প্রতিধ্বনি হ্যাঁ, করছেন। তো আমরা দেখেছি যে শাখাওয়াত টিপু একটা প্রকাশনা কন্টিনিউ করছেন, সেটা নিয়ে একটা মোটামুটি, তারপর দেখা যাচ্ছে ওইটা হুট করে বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপর আবার আরেকটা শুরু হচ্ছে কিছুদিন বিরতি দিয়ে অথবা পরপরই। তো এই যে মানে বন্ধ হচ্ছে কেন, বা নতুন উদ্যোগ বা কেন, কোথায় আলাদা প্রকাশনার জায়গায় আপনার জার্নিটা যদি আপনি বলেন যে শুরুতে এই জায়গায় ছিলাম, এখান থেকে আসলে নতুন আচ্ছা, নামে আসার পরে আমি এই জায়গায় বুঝছি। চেঞ্জটা আনলাম। প্রথম কথা হচ্ছে যে আমরা যে সাহিত্য পত্রিকাগুলো করি, ধরেন একসময় আমরা ছাত্র অবস্থায় অনেকগুলো ছোট কাগজ করেছি নানা ধরনের। হ্যাঁ, পদাতিক করেছি, তারপর হচ্ছে ধরেন ওই যে একটা ফিদেল ক্যাস্ট্রো সংখ্যা করলাম আমরা মারা যাওয়ার পর, মনে আছে কিনা? আপনারও লেখা ছিল মনে হয়। ওটার নাম কি ছিল? প্রগতি। প্রগতি সম্ভবত। হ্যাঁ, প্রগতি। তারপরে এরকম এই ফাঁকে আমরা যুগান্তর নামে একটা একসময় করেছিলাম ছাত্র অবস্থায়। হ্যাঁ, সবসময় চেষ্টা ছিল, দেখা গেল 2-3 সংখ্যার পর আর এটা টিকে নেই। এই যে টিকে নেই, এটা প্রধান কারণ হচ্ছে মানে একটা পত্রিকা করার জন্য একটা সমাজে, হ্যাঁ, একটা একটা পুঁজির একটা কিন্তু সুন্দর চেহারা আছে, তাই না? আপনি যে পুঁজিপতি, তার মুখের মধ্যে একটা লাবণ্য আছে। এই লাবণ্যটা আসে চর্বি থেকে, তাই না? মানে ইয়ে থেকে আসে, চর্বি থেকে আসে পুঁজির এই লাবণ্যটা। কিন্তু এই লাবণ্যটা আরো সুন্দর হয় যখন তার সঙ্গে শিল্পটা থাকে। পুঁজিটা আরো কি মানে হয়, শৈল্পিক লাবণ্য। শৈল্পিক লাবণ্য হয়। তো আমাদের দেশে এই শৈল্পিক লাবণ্যটার অভাব আছে, বুঝছেন? এখন ধরেন যাদের এই ইনভেস্টমেন্টটা করার কথা ছিল, যাদের এই স্ট্রাগলটা করার কথা ছিল, ওনাদের মধ্যে কেউ নাই। পৃথিবীর প্রত্যেকটা দেশে যে কোনো স্মল প্রেস, আমি মিড প্রেসের কথা বাদ দিলাম, ধরেন র্যাটল বা রেড হ্যান্ড প্রেস, এরকম পৃথিবীর অনেক ফেমাস ফেমাস পাবলিশার আছে যারা পুলিৎজার পায়, নোবেল প্রাইজ পায়, ইয়া পায়, বুকার পায় যাদের বই, এগুলো কিন্তু স্মল প্রেস। হ্যাঁ, স্মল প্রেস ওয়ালাদের কিন্তু আবার নিজস্ব ম্যাগাজিন আছে। আপনি ধরেন প্রথমের মতো একটা প্রতিষ্ঠান লাখ লাখ টাকার ব্যবসা করে, ওরা একটা সাহিত্য পত্রিকা করতে পারে না কেন? কারণ এই এই পুঁজিটা ওনারা অন্য জায়গায় যে লভ্যাংশ আসে, এই পুঁজিতে ওইটা আসে না, ফলে এটা ভাবে লস প্রজেক্ট। কিন্তু আপনি ধরেন আরেকটা গবেষণা, আমার কথা, প্রথম আলোর একটা নিজেদের গবেষণা করা উচিত। এই সিলেটে তাদের, খুলনায়, চট্টগ্রামে আউটলেট গুলো বন্ধ হয়ে গেল কেন? বা আরেকটা গবেষণা করা উচিত, কবিতার বই চলে না কেন, বা গল্পের বই চলে না কেন? আমরা কি কোনো ডাটা আছে আমাদের? কোনো গবেষণা আছে? কোনো কিছু নাই। এখন ধরেন আপনি বইটা বিক্রি করবেন, আপনার কোনো বিজ্ঞাপন নাই, এই বইতে চলবে না। আপনার মানে পাঠকের হাতে পৌঁছানোর সবকিছু আছে, কিন্তু ওই জায়গাটা আপনি যে যাওয়ার জন্য যে কাজটা করার দরকার ওইটা নাই। অথবা আমাদের এখানে যারা লিখছে, মানে মানে ওরা আমাদের সমাজ থেকে যে জিনিসটা চায়, ধরুন ইনফরমেশন কিন্তু এখন পত্রিকা পড়ে না মানুষ, প্রথম অনলাইনে ঢুকে পড়ে, তাই না? ছাপা পত্রিকার তো বাজার ধস নামছে সত্যিকার অর্থে। হ্যাঁ, এবং এটা ফিরে আনা খুব কঠিন। এবং টেকনোলজি কোন জায়গায় যায়, ছাপা পত্রিকা আদৌ থাকবে কিনা পৃথিবীতে, বা হয়তো জাদুঘরের মতো কোনো একটা জায়গায় যায় কিনা আমরা জানি না। আমি বলছি প্রযুক্তির সঙ্গে সঙ্গে তো এগুলো চেঞ্জ হয়, তাই না? পাঠক কিন্তু কমে নাই। ধরুন আমি দেখছি আমাদের এইখানে, ধরেন এটা আমাদের এটা অনেক নিচে ছিল প্রতিধ্বনি, আমরা যেটা অনলাইন করি, কিন্তু এখন এটা আমি যদি অ্যাক্টিভ থাকি, এটার ভিউয়ার এভরিডে বাড়তে থাকে, এবং এটা ভয়ানকভাবে বাড়ে, শত শত বাড়ে বাংলা ভাষাভাষী অঞ্চলে। ইভেন কি আমরা যে প্রতিধ্বনি করি, আমরা অনেক লেখা ছাপছি। যেমন ইরাকি এক কবি একবার লেখা পাঠাইছিল, বুঝছেন? সে তো বাংলা পড়তে পারে না, কিন্তু সে গুগল ট্রান্সলেট করে সে বলছে, আমি এক্সাইল পোয়েট, আমি ফ্রান্সে থাকি, আমি তোমাকে নামে চিনি, আমি তোমার লেখাটা ইয়ে করতে চাই, হ্যাঁ, তোমার এখানে আমি লিখতে চাই, তুমি বললে আমি কিছু লেখা পাঠাবো। তো আমি বললাম যে আমি খুশি হয়ে গেলাম যে ও কেমনে পড়লো, ইয়ে করলো কিভাবে।
তো এরকম অনেক দেশের কবিরা আমাদের এখানে লেখা পাঠায় বাংলা পত্রিকায়। এটা এটা পৃথিবীতে এক ধরনের আছে, কিন্তু আমাদের দেশে এটা এটা কল্পনা করা যাবে না। হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে পাই। ধরেন আমরা তো ইন্ডিয়ান সাবমিশন পাই বিস্তর আমাদের প্রতিধ্বনিতে অ্যাক্টিভ হইলে। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে ছাপি যেগুলো আমাদের দেশের জন্য খারাপ, ওই জিনিসগুলো আমরা ছাপি না। কারণ লেখারও এক ধরনের রাজনীতি আছে, এবং ওইটার মানে কোনটা দেশের জন্য ভালো আমরা ওই কাজটা করতে চাই। কিন্তু এইসব পত্রিকাগুলো চালানোর মধ্যে যে ধরনের প্যাট্রোনাইজ করা উচিত আমাদের প্রতিষ্ঠানগুলো করে না। কি সাংস্কৃতিক ভাবে করবে, না সরকার করবে, না বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো করবে, ওই জায়গাটা করে না। আপনি পশ্চিমবঙ্গে দেখবেন অনেক এখনো ওই চর্চাটা আছে, সরকার ওদেরকে প্যাট্রোনাইজ করে। আমি আরেকটা ঘটনা বললি, দুইটা ঘটনা বলবো। স্লোভেনিয়ান একটা পত্রিকা আমার একবার মেল দিল বেশ আগে, ফিচার পোয়েট সে করবে 1 বছর আগে, বলছে তোমার শিডিউল রাখবা। ওরা পোয়েট বানিয়ে এটা ভাবে, কিন্তু আমাদের মতো বেকার কবি ওর ইমাজিনেশনের মধ্যে ওইটা নাই, বুঝছেন? বা আমাদের মতো ভ্যাগাবন্ড কবি ধরেন আজকে ওই পত্রিকায়, কালকে ওই টেলিভিশনে, 3 দিন অন্য জায়গায়, ওদের জীবনটা ওরকম না। আর্টিস্ট মহান কোনো কিছু। ও আমার শিডিউল দিছে যে 19 সালের জুন মাসে বলল যে 20 সালের জানুয়ারিতে তোমার লেখা ছাপবো, তুমি শিডিউল রাখো। এটা হচ্ছে আর্টিস্টের ইয়ে। তো আপনি ভালো লেখাটা লিখবেন না কেন? আপনি সকালে ফোন দিয়ে বলবেন না যে ভাই মুখ মারা গেছে, একটা কলাম দেন, হ্যাঁ লেখা দেন। তো এইখানে তো আপনি ভালো লেখা পাবেন না। আর বড় লেখা ছাপানোর মতো এখানে পত্রিকাও নাই। একটা ভালো পত্রিকা আপনি কোনো প্রভাব আছে, ধরেন এত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই তাদের ডিপার্টমেন্টের বেরোয়, ওদের শিক্ষকদের প্রমোশন পাওয়া ছাড়া এসব প্রবন্ধের কোনো পাঠক নাই, কোনো কিছু নেই। তো আপনি একটা দেশে আপনি পাবেন কিভাবে? পাঠক পাবেন কিভাবে? পাঠক হবে কিভাবে? মানে এটা সম্ভবই না। যেটা বললেন যে ওই গবেষণাপত্র তো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে মিডিয়াগুলো, সেটা ওইখান থেকে কোনো কিছু সার্চও করে না, মিডিয়াগুলো তো সার্চ করে না, সার্চ করে না, কিন্তু ওইসব গবেষণা বেশিরভাগই তো উনি লেকচারার থেকে এসিস্ট্যান্ট প্রফেসর হবে, এসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর হবে, মারিং কাটিং, অনেক কিছু এগুলা, বা অনেকে ভালো লেখে, আমি সবার কথা বলবো না। আমি বলছি যে ধরেন এটা যদি গুরুত্বপূর্ণ হইতো সমাজের মধ্যে আসে না কেন? আমরা তো সে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পিএইচডি পড়ি বাংলা ভাষা নিয়ে, 3 খণ্ডের বই। আমরা অমুকের পিএইচডি পড়ি, পিএইচডিটা এইটা। তো এটা কেন আমাদের দেশে হয় না? ওই ধরনের এই জিনিসগুলো পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ধরেন আমাদের একাডেমিগুলোর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই সত্যিকার অর্থে, এবং উপর থেকে করে কাজটা করাইতে চায়, ওইটা হবে না। যে কথাটা বলতেছিলাম, ওই যে শিডিউল চাওয়া, আমি বলছি যে শিডিউল, সে জানে না আমি কদ্দূর ব্যস্ত, কদ্দূর কি, ঠিক আছে? এর মধ্যে ওইখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে, তুমি হাইকু লেখো আবার দীর্ঘ কবিতা লেখো, এটা কিভাবে সমন্বয় করো? আবার সাংবাদিকতা করো। ওর ইমাজিনেশনে আসে না একজন রাইটার কেন সে সাংবাদিকতা করবে। আমি ওরা বলছিলাম যে আমাদের বাজার, বইয়ের বাজার এত স্মল যে রয়্যালিটি দেয়, এগুলো 7 দিনের খরচও হয় না, বা কাগজ কেনারও হয় না। একটা বই ছাপতে যে পরিমাণ কাগজ খরচ হয়, ওই কাগজের টাকাও না। তো একজন লেখক এখানে চলার মতো কোনো সক্ষমতা নেই। সে বলছে তোমাদেরকে দেখি আফ্রিকান দেশগুলোতে দেখি, এশিয়ান ইয়াদের মধ্যে, আর তো এটা তো ওরা কল্পনা করতে পারে না। ওইখানে আমার ওই ইন্টারভিউ ওদের কালচারাল মিনিস্ট্রিতে অনেকদিন ঝুলানো ছিল, হ্যাঁ, স্লোভেনিয়ান কালচারাল মিনিস্ট্রির ইয়াতে আর কি। তো ওইখানে আরেকটা জিনিস ঘটছে, আরেক লেখক আমার একবার প্রশ্ন করছে, ওর নাম হচ্ছে এভ্রেইন। তো ওনার একটা বই, আমার একটা বই অনুবাদের জন্য আমি বলছিলাম যে আমি একজন এজেন্ট খুঁজতেছি স্লোভেনিয়ান বা আমার বন্ধুকে বলছি আর কি। তো বললো যে আমার পাবলিশার এজেন্সির সঙ্গে মিটিং হবে, ওইখানে আমি তোমার প্রপোজালটা এক পাবলিশারের সঙ্গে ট্যাগ করাই দেব। তো উনি একদিন মেল দিল,
মানে ওর রেফারেন্স দিয়ে আবার একটা বইয়ে পাঠালাম, বইটা পড়ে ভালো লাগছে। আমি বললাম তোমার বইটা আমরা আমাদের দেশে ছাপতে চাই অনুবাদ করে বাংলা ভাষায়। আবার ওইটাও বলছি যে এই বই 300 কপি ছাপা হবে বা 500 কপি ছাপা হবে, 3 বছর পর বিক্রি হবে। তো ওর মনে হয় গুগল টুগল এগুলো দেখছে, সে আমার একটা প্রশ্ন করছে, তোমার এখানে 1.7 মিলিয়ন পিপল, না 17 মিলিয়ন পিপল, হ্যাঁ, এই 17 কোটি মানুষ, তো তোমার এখানে বই চলে না কেন? তো আমি বলছি যে আমাদের দেশের মানুষের রিডিং হ্যাবিট নাই। হ্যাঁ, তো এই হ্যাবিটটা কেমনে হবে? এই অভ্যাস তো আমরা করতে পারিনি। সত্যিকার অর্থে এই যে পত্রিকা চলে না, বই চলে না, প্রতিষ্ঠানগুলো ছোট হয়ে আসে, বড় করতে গিয়া পারে না, সক্ষম। প্রথমত সক্ষম প্রতিষ্ঠান যদি তাদের পাবলিকেশন হাউস, বই বিক্রি হাউস বন্ধ করতে হয়, তাহলে এদেশের বুদ্ধিবৃত্তির অবস্থা কি? এটা তো সহজে অনুমেয়। এই জায়গা থেকেই কি মানে আমি সেই কবি এবং কবিতার নির্বাসন এই প্রসঙ্গটাতে আবার একটু যাব। সেটা হলো যে একটা পিরিয়ডে হচ্ছে যে কোনো একটা কবিতা বা কোনো একটা লেখার কারণে বিতর্কের হলো, তারপর হচ্ছে নানান কিছুর মধ্যে তসলিমা কিভাবে নির্বাসিত হয়েছেন বা দাউদ হায়দারকে সেটা জানেন, সেটা একটা। আরেকটা হচ্ছে এই যে রিডিং হ্যাবিট নাই। আপনি বললেন যে অনেকেই ভালো লেখে, আগে বাংলায় কবিতা বা গল্প লিখতো বা হচ্ছে প্রবন্ধ লিখতো, এখন হচ্ছে সরাসরি ইংরেজিতে লিখছে। শুধু সাখাওয়াত টিপু নন, আরো অনেকেই এখন হচ্ছে সরাসরি ইংরেজিতে লেখার চেষ্টা করছেন। এটা কি আমাদের লেখক বা কবি যেই অংশটা আছেন যারা সিরিয়াসলি কাজটা করতে চান তাদেরকে বাংলা ভাষা থেকে বিমুখ হয়ে অন্য একটা আন্তর্জাতিক ভাষার দিকে মুখ ফেরাতে বাধ্য করছে? বা এটা কি এক ধরনের নির্বাসন দণ্ডের মতোই কিনা? কবিরা তো একটু উচ্চবিলাসী, বুঝছেন, উচ্চবিলাসী ফলে ভাবে আর কি। এটা পৃথিবীর অনেক বড় বড় কবি, রিলকেও ট্রাই করছিল, ব্যর্থ হয়েছে। ফরাসি ভাষায় লিখতে চাইছিল, পরে নিজ ভাষায় চলে আসছে। উরুগুয়ের কবি হুদ্রবে খুব ফ্রেঞ্চ ভালো জানতো। তো উনি ফ্রেন্সে প্রথম দিকে, পরে দেখলো যে না, এটা ভালো হয় না। পৃথিবীতে খুব কম লেখকই আছে, জোসেফ বর্ডস্কির মতো মানুষ, মানে এরকম 3-4 জন আছে যারা হচ্ছে তার মাতৃভাষায় এবং ইংরেজি ভাষায় সমানভাবে দক্ষ, সমানভাবে লিখতে পেরেছেন। তো আমি একবার কোজেরে জিজ্ঞেস করছিলাম যে তুমি ইংরেজি এত ভালো জানো, এত বছর 25 বছর শিক্ষকতা করলা, হ্যাঁ, নিউ ইয়র্কের মতো শহরে অধ্যাপক ছিলা, তুমি কেন ইংরেজিতে না লেখে স্প্যানিশ ভাষায় লেখো? তো উনি আমার বললো যে আমি স্প্যানিশ ভাষায় যেটা বলতে পারবো ওটা আমার পক্ষে ইংরেজিতে বলা সম্ভব না। ফলে আমি যতই ভালো জানি ইংরেজিটা মানে আমার ইয়ের মধ্যে আসে না আর কি। তো এগুলো হচ্ছে আমাদের একটু ধরেন মাঝে মধ্যে একটু দেখানো আর কি, যে বাবা আমরা চাইলেও লিখতে পারি, লিখলাম না। আচ্ছা, হ্যাঁ, মানে ওইটাও হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। আমার কিন্তু এক্সাইল হওয়া বা ওগুলো আমার জীবন। আমি জানি পৃথিবীতে লাকা বলছে যে আমার ফরাসি ভাষায় কোনো রিডার না থাকলেও পৃথিবীর কোনো প্রান্তে কেউ একজন যদি আমার বইটা পড়ে, আমি যে সারা জীবন যে নলেজটা প্রডিউস করছি ওইটা আমার জীবনের সার্থকতা। তো আমারও জীবনে এরকম একটা শখ হয়েছে, পৃথিবীর কোনো কাঞ্চিতে যদি কেউ একজন পড়ে যদি মনে করে যে না ওয়াও সে গ্রেট হাইকু লিখছে বা গ্রেট একটা স্ট্রেঞ্জার লিখছে বা একটা কবিতা লিখছে, তাইলে হয়তো এটা আমার ওই ধরনের উচ্চবিলে। আরেকটা কারণ ছিল, মানে আমি আরেকটা সংগঠনের একটা মুভমেন্টের সঙ্গে যুক্ত হই বেশি দিন আগে না, এটা হচ্ছে পয়েটস অফ দ্য প্ল্যানেট। হ্যাঁ, ওইখানে হচ্ছে প্রিড জেনারেশনের কবিদের একটা মানে পৃথিবীর বিভিন্ন দেশের আর কি, ওই কবিরা যারা হচ্ছে একটু ভোকাল, একটু দুনিয়া জুড়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে করে। যেমন আমি অনেকগুলা পিটিশনে স্বাক্ষর করি। হ্যাঁ, মোসা বাবু তোহার সময় আমি দেখলাম ওদের, আমার এগুলো কিন্তু আমার শিক্ষা জিনিস, কিছু জিনিস। আমি ওই সংগঠনে একদম ফাউন্ডার মেম্বারদের একজন, 30 জন ছিল, এখন প্রায় 150-200 পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় কবি, তার মধ্যে আমি হচ্ছে অখ্যাত আর কি। অন্যরা অনেক ফেমাস, অনেক পুরস্কার, এক একজন ধরেন আইওয়া থেকে ঘুরে আসছে, অমুক
ওই ওই ফেলো, ওই সেই পৃথিবীর সেরা সেরা অধ্যাপক এজেন্ট আছে। আমি দেখলাম এই যে মোসাব আবু তোহা গাজাতে যখন হামলা হয়, হ্যাঁ, ওদের ফ্যামিলি সীমান্ত পার হচ্ছিল, মিশরের দিকে যাচ্ছিল। তো ওর মা এবং স্ত্রী পুত্রকে ওরা ছেড়ে দিচ্ছে, মোসাব আবু তোহাকে আটক করছিল ইসরায়েলি সৈন্যরা। আমি দেখলাম মুহূর্তের মধ্যে এই কবিরা, আমি যাদের সঙ্গে আমার নেটওয়ার্কটা গড়ে উঠে, মুহূর্তের মধ্যে ওরা পিটিশন তৈরি করলো, ইউরোপিয়ান ইউনিয়নকে দিল, ওরা ইউনাইটেড নেশনকে দিল, আমেরিকান প্রেসিডেন্টকে দিল। তখন কিন্তু ট্রাম্প ছিল না, অন্য আরেকজন ছিল, ট্রাম্পের আগের প্রেসিডেন্টের। হ্যাঁ, বাইডেনের কাছে চিঠি পাঠাইলে এগুলো তো আমাদের স্বাক্ষর ছিল, আমরা 100 জন কবির মতো, 100 কয়জন জানি। পরে এই পিটিশন বাড়তে বাড়তে অনেক বড় হয়। হ্যাঁ, তা আমি দেখলাম যে রাতের মধ্যে এটা প্যারিস রিভিউতে পাঠাইলো, অমুক পৃথিবীর যত যত জায়ান্ট পত্রিকা আছে আটলান্টিকে পাঠাইলো, বোস্টন রিভিউতে পাঠাইলো, এরকম আমি দেখলাম সব ইয়েতে পাঠাইলো। এবং একটা নেগোসিয়েশনের মধ্যে রাতের মধ্যে মোসাব আবু তোহাকে ছেড়ে দিল। আমি দেখলাম যে যে এটা প্রতিবাদ করে, যুদ্ধবিরোধী প্রতিবাদ করে একটা বেস্ট প্ল্যাটফর্ম। তার চাইতে বড় কথা হচ্ছে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে থাকার একটা এলিমেন্ট। আমাদের মতো তৃতীয় বিশ্বের লেখকরা যে দুঃখ দুর্দশায় থাকে, এখানে কোনো শিল্পীর জীবন নাই, এখানে কোনো লেখকের জীবন নাই, আপনি খুঁজে পাবেন না। এখানে তো মানে প্রত্যেকটা লেখক, প্রত্যেকটা শিল্পী, হ্যাঁ, প্রত্যেকটা সাহিত্যিক তার নিজের রক্ত পানি করে এখানে লেখালেখি করে। আমার কোনো যারা সত্যিকারের লেখক, আমার মনে হয় প্রত্যেকটা অক্ষরের মধ্যে তার শরীরে রক্ত ভিজে আছে। হ্যাঁ, প্রত্যেকটা বাক্যের মধ্যে তার শরীরে ঘামগুলো ভিজে আছে। কিন্তু আমরা এই যে লিখছেন তার ফিডব্যাক নাই। কিন্তু ওই যে বললাম, যে ম্যাগাজিনের কথা বললাম, ওর সরকার ওকে 1 বছর এই ম্যাগাজিন কেমনে চলবে, সে একটা বাজেট দেয়, সরকার ওই পরিমাণ টাকা দেয়। স্লোভেনিয়ান সরকার একটা ভালো ম্যাগাজিন, শুধু পোয়েট্রি নিয়ে কাজ করে, সে অন্য কোনো জিনিস নেই। মানে সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করে, সরকার বিষয়, এবং সে ক্রিটিক্যাল সরকারের ব্যাপারও। কিন্তু আমাদের দেশে তো সে যে শুনেন, সে যে পিটার স্যামুলিচ, আমি তার সঙ্গে বহু কথা বলছি, সে কমিউনিস্ট না। এবং তাদের যে স্লোভেনিয়ান সরকার, সে তো কমিউনিস্ট সরকার না, প্রো আমেরিকান বা প্রো ইউর মেম্বার যেহেতু। তো আমি দেখলাম ওই সরকারকে ওরা করেন, ওরা অন্য একটা সমাজ চায়, যেটা হচ্ছে মানুষের সমাজ হবে। হ্যাঁ, কিন্তু সরকার তার এই চিন্তার জন্য তার ইয়েটা বন্ধ করে দেয় না। আমাদের দেশে হলে কি করতো, তার গতিরোধ করতো, তার বিক্রি বন্ধ করতো। এই সমস্ত এই জিনিসগুলো আমাদের এখানে কি আরেকটা ব্যাপারও কি আছে কিনা, যে সরকার বা হচ্ছে কর্তৃপক্ষীয় অংশ, যেটা যে কোনো অংশে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যে কোনোভাবে এই ধরনের পৃষ্ঠপোষকতায় যদি কোনো একটা কাগজ চলে বা কোনো একটা প্ল্যাটফর্ম চলে, সেক্ষেত্রে এটার সাথে যারা যুক্ত হই আমরা, তারা কি আগে থেকেই কি নথি স্বীকার করে ফেলি কিনা, এটারও কি প্র্যাকটিস আছে আমাদের? না, জিনিসটা ওইটা না। প্রশ্ন হচ্ছে যে ধরেন প্রত্যেক পাবলিশারের যদি একটা স্মল প্রেস, যে কোনো স্মল প্রেস ধরেন এটা একদম ছোট পাবলিশার, ধরেন কি বলবো, একটা গ্রন্থিক একটা ছোট পাবলিশার, স্মল প্রেস, হ্যাঁ, বা ধরেন আমরা বিগ প্রেসে গেলাম না, গ্রন্থিকের নিজস্ব কোনো পত্রিকা নাই, সে যে টাইটেলগুলো সেল করবে ওই জায়গাটা নাই, ফলে তাকে ধর্ণা দিতে হয় অন্য জায়গায় বই বিক্রি করার জন্য, মানে বিপণনের জায়গায় এবং এদের মধ্যে কোনো ইউনিটি নাই। এই যে পাবলিশারদের মধ্যে ইউনিটি থাকবে, ইউনিটিটা কেমন, ধরেন র্যাটল একটা বই বের করলো, হ্যাঁ, বা এক্সওয়াইজেড যে কোনো রেড হ্যান্ড প্রেস বা অন্যান্য অনেক কপার ক্যানিয়ন প্রেস, কপার ক্যানিয়ন প্রেস একটা বই বের করলো, ওদের স্মল প্রেসের যে এলাই আছে ওরা সবাই ওই বইটা শেয়ার করে। এটা আপনি দেখবেন না যে মানে পত্রিকাগুলো সিলেক্টিভ, মানে কোনো পত্রিকায় যদি পাবলিকেশন হাউস থাকে, ওই পাবলিকেশন হাউসের বইয়েরই বিজ্ঞাপন দেয়, আর কোনোটা হ্যাঁ, আর কোনোটা দেয় না। তো ফলে অন্য জায়গার যে রিডার, সে তো এখানে আসবে না। মানে এটা হচ্ছে ধরেন কাজেম আলী একজন কবি আছে, হ্যাঁ,
মোটামুটি ইয়ে আর কি পরিচিত এবং পাবলিকেশন হাউস। কাজেম আলীর বই ধরেন করলো হচ্ছে কপার ক্যানিয়ন প্রেস, ঠিক আছে? এটা হচ্ছে ওইখানকার যত স্মল প্রেস আছে এই বইটা রিভিউ করে, ওরা ওদের ফেসবুকে শেয়ার দেয়। কারণ হচ্ছে কাজেম আলীর বই পড়ে যারা ওইখানে যাচ্ছে অন্য রিডাররা, ওই রিডাররা তো আবার এখানে আসতেছে, কাজেম আলীর রিডাররা তো তার এখানে আসতেছে। এই যে আমি যেটাকে ইকোসিস্টেম তৈরি হচ্ছে, কালচারাল ইউনিটি হচ্ছে এটা। আমি জিনিসটা কিছুটা হয়তো পরিষ্কার করতে পারলাম যে মানে এই যে কালচারাল ইউনিটিটা এটা কোথাও দেখবেন না, আমাদের এখানে নাই। ফলে আমাদের লেখকটা বড় হয় না, এবং ধরেন দীর্ঘদিন ছাপতে 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 বড় করতে পারেন না। মানে হ্যাঁ। অতি লেখাই একমাত্র ধরেন প্রতি নাম টিকিয়ে সপ্তাহে রাখা। তার লেখা প্রথম আলোতে ছাপা হলো, প্রতি সপ্তাহে কবিতা ছাপা হলো, প্রতি সপ্তাহে গল্প ছাপা হলো, কিন্তু তার বইটা যখন বেরোয় কত কপি বিক্রি হয়? বিক্রি তো হচ্ছে না। তার মানে পাঠক এটার সঙ্গে সংযুক্ত না। হ্যাঁ, এই সংযুক্তটা করতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা করতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু পাঠক আছে, হয়তো এখন অনেকে অনলাইন অভ্যস্ততা আসছে। কম্পিউটার আগে তো আমরা কলম দিয়ে লিখতাম, কিন্তু এখন সরাসরি কবিতা কম্পিউটারে লিখি, কারণ মাথায় তৈরি হয়, লিখি। আগে কি করতাম, 2 লাইন নোট করতাম, তারপর রাখতাম, আমরা আবার কাটতাম, আবার ইয়ে। এখন তো কম্পিউটার আরো সহজ করে দিছে, ওইখানে লিখে সঙ্গে সঙ্গে সম্পাদকের টেবিলে দিচ্ছি। আর সম্পাদকের না পাঠালে, যেহেতু সম্পাদকদের এখন আর ইয়ে নাই, ফলে সে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ফেসবুক থেকে নিয়ে পত্রিকাগুলো ছাপতেছে। তার মানে জিনিসটা যে একটা একটা কালচারাল পরাগায়ন আছে, এই জিনিসটা ঘটে না। এটা এটা খুবই মানে খারাপ দৃষ্টান্ত আর কি আমাদের। আমি আপনাকে বলি, আমাদের এখানে ভারতীয় গল্প ছাপি, বাংলাদেশি গল্প ছাপি, প্রতিধ্বনিতে। ভারতীয় একটা গল্পতে কমেন্ট হচ্ছে শত শত, বাংলাদেশে কোনো গল্পকার এখানে 2টা বা 3টা যারা ভালো গল্পকার, 5টা 6টা এরকম। তো এঙ্গেজ হয় না কেন আমাদের এই গল্পের সঙ্গে এঙ্গেজ? পশ্চিমবঙ্গের একটা গল্প ছাপলে 40-50টা কমেন্ট মিনিমাম। এটা কারণ ওরা এঙ্গেজ করে লেখাটাতে। কিন্তু বাঙালি মুসলমানের ওই ইয়েটা গড়ে ওঠে না এখনো। এটা সবচেয়ে বড় ইয়ে উদযাপন করতে পারি না আমরা। লেখার কৌশলের জায়গায় বাঙালি মুসলমান এখনো না না পিছানো নাই, মানে আমরা তো এঙ্গেজের কথা যেটা বললেন, জিনিসটা হচ্ছে রাষ্ট্র যখন হয় তার ভাষাটাও বড় হয়, তাই না? বাংলা ভাষাটা বড়, পৃথিবী শাসন করবে এই বাংলা ভাষা, আমাদেরই বাংলা ভাষা, অন্য অঞ্চলে বাংলা ভাষা না। কারণ অন্যদের স্ট্রাগল আছে। পশ্চিমবঙ্গের বাংলার হিন্দির সাথে বিট দিতে হয়, পশ্চিমবঙ্গের বাংলা তেলুগুর সাথে বিট দিতে হয়, পশ্চিমবঙ্গের সাহিত্য, অন্যান্য ভাষা, মালায়ালাম, তারপর ওদের তো অনেক ভাষা। কিন্তু আমাদের চাকমা ভাষার সাথে বিট দিতে হচ্ছে না, আমাদের সাঁওতালি ভাষার সঙ্গে বিট দিতে হচ্ছে না, অন্যান্য যেসব বর্ণমালা আছে, ভাষাগোষ্ঠী আছে, ওদের সাথে বিট দিতে। তারপরে আমরা পারতেছি না কেন? আমাদের ওই ইউনিটিটা, ওই কালচারাল ইউনিটিটা গড়ে ওঠে নেই। আর 2 নম্বর হচ্ছে আমাদের শিক্ষাটা ওই জায়গায় যায়নি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই যে ইউনিটি, আমি একদম শেষ প্রশ্ন হিসেবে এটা করব। কালচারাল ইউনিটির প্রসঙ্গ বললেন, এবং এই যে পশ্চিমবঙ্গের বাংলার ক্ষেত্রে যেটা বললেন যে অন্য মালায়ালাম, তেলেগু, হিন্দি তাদের সাথে হচ্ছে কন্টিনিউয়াস একটা স্ট্রাগল করতে হয়, সেটার মধ্য দিয়ে তাকে এগোতে হয়, বা যেখানেই তার জার্নিটা ওইটার মধ্য দিয়ে যেতে হয়। বাংলা এখানেও অন্য ভাষাভাষী গোষ্ঠী আছে এই বাংলাদেশের ভূমিতে, চাকমা ভাষা, মারমা ভাষা, তারপর মান্দি ভাষা, এরকম অনেকগুলো ভাষা আছে, সাঁওতালি ভাষা নানান আছে। তো এই ভাষাগুলোর সঙ্গে বাংলাদেশের বাংলা ভাষাকে সেভাবে যেতে হয় না। এই জায়গাটাতে কি বাংলাদেশের বাংলা ভাষাটা কোনোভাবে ডমিনেন্ট ফিগার হিসেবে আসছে? এই জায়গাটাতে কি কোনোভাবে অসহনশীলতার সূত্রটা রয়ে যাচ্ছে কিনা? না, ওইটা তো আছে। এটা শুনেন, একটা সমাজে যদি চাকমা ভাষাটা বড় হইতো, বাংলা ভাষাটা বড় হইতো। হ্যাঁ, যদি সাঁওতালি ভাষাটা বড় হইতো তাহলে বাংলা ভাষা আর বড় হইতো। এটা কারণটা বলি। কারণটা হচ্ছে রবীন্দ্রনাথ একটা গবেষণা করেছে, বাংলা ভাষার
ক্রিয়াপদের সংখ্যা কত, 200 কতটা, 26 বা 25-26 এরকম। তো এই যে ক্রিয়াপদ যে রবীন্দ্রনাথ সংগ্রহ করলো, এর বাইরে বাংলায় আর কোনো ক্রিয়াপদ নাই। হ্যাঁ, এটা আমরা মেনে নিছি। এই ক্রিয়াপদের মধ্য দিয়ে আমাদের পত্রিকা, দৈনন্দিন জীবন। আর একজন মানুষ কয়শো শব্দ কথা বলে, খুবই সীমিত। খুবই সীমিত। চমস্কির একটা গবেষণা আছে, আমি ওসব দিকে যাব না। আমার কথা হচ্ছে যে আমরা আমাদের অঞ্চলে একটা ব্যাকরণ লিখতে পারিনি আমরা, সত্যিকার অর্থে বাংলা ব্যাকরণ। আজকে কত বছর? সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লেখা রাজা রামমোহন রায়। হ্যাঁ, ওটা তো গ্রহণ হয়নি, পরে সুনীতিবাবু যেটা লিখেছেন ওই ব্যাকরণটা আমরা মূলত নকল করে করে বিভিন্ন জন এই পর্যায়ে এনেছি। এখন ধরেন আপনি আপনার প্রাতিষ্ঠানিক দীক্ষাটাও ঠিক করতে পারলেন না একটা, তাই না? তো ওই জায়গা থেকে তো মানে কঠিন আর কি। আমাদের ভাষাটা টিকে আছে মানুষের কারণে, সাধারণ মানুষের কারণে, একাডেমির কারণে না। আপনি ধরুন চট্টগ্রামের ভাষা তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, ভাষা তো টিকে আছে। সিলেটের ভাষা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, ওই ভাষাটা কেন টিকে আছে? বা নোয়াখালী অঞ্চলের যে ভাষা বাংলাটা, ওই ভাষা তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, মানুষ তো ওই ভাষাটা টিকে আছে। বাংলার যে স্বভাবজাত ভাষা, এটা মানুষের মধ্যেই টিকে আছে। আমরা যদি ওই জায়গায় পৌঁছাতে পারতাম, আমাদের সাহিত্য বা অন্যান্য কর্ম, আমাদের বিশেষ করে আমাদের একাডেমিগুলা, একাডেমি দুই ধরনের, একটা হচ্ছে কালচারাল মিনিস্ট্রি যেসব একাডেমি, এবং হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে একাডেমি, ওই জায়গায় পৌঁছাতে পারতাম, তাহলে আমাদের সাহিত্য আরো সমৃদ্ধ হতো এই জায়গাটা। তো এই জায়গাটা আমাদের ঘাটতি আছে। আমি হতাশ না। ধরেন রবীন্দ্রনাথ একাই তো, অনেকে বললে রবীন্দ্রনাথ কোলে পিঠে করে বাংলা ভাষার মানুষ করছে বা আসলে তা না। রবীন্দ্রনাথ হচ্ছে এটার একটা স্ট্রাকচারাল রূপ দেওয়ার চেষ্টা করেছেন, যেহেতু উনি মানে একদম প্রাতিষ্ঠানিক অধ্যাপকদের মতো করেন নাই, ফলে ওনার মতো শব্দতত্ত্ব লেখার চেষ্টা করেছেন। তার আগে বঙ্কিমরা চেষ্টা করেছিলেন, হ্যাঁ, শ্যামাচরণ গাঙ্গুলিরা চেষ্টা করেছিলেন, ভাষা বিতর্ক, পরে এনামুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন এই ভাষাটা রক্ষা করার জন্য আমাদের পণ্ডিতরা আছে, কিন্তু তারা নিজেদের জিনিসটা কাজে লাগাচ্ছে না। তাদের পবিত্র সরকারকে আনতে হয় কলকাতা থেকে আমাদের প্রমিত ভাষা ঠিক করে দেওয়ার জন্য। প্রমিত ভাষা তো দরকার নাই, বাংলা তো বাংলায়, প্রমিত কেন, অপ্রমিত কেন, অমুক কেন, তমুক কেন, এটা দরকার নাই। ইংরেজিতে কি এগুলো আছে? প্রমিত ইংরেজি, অপ্রমিত ইংরেজি না। এই যে হারপার কলিং এর যে আমরা ডিকশনারি পড়ি, ওইখানে প্রমিত অপ্রমিত ইংরেজি আছে। এখন জিনিসটা একটা ভাষার মধ্যে একটা চলতি ভাষা থাকে, যেটা বৈঠকি ভাষা। সাধারণ মানুষ বললে এটা নোয়াখালীর ভাষা হইতে পারে, চট্টগ্রামের ভাষা হইতে পারে, ওইটাও বাংলা, তাই না? বা সিলেটি ভাষা হইতে পারে, বা রংপুর অঞ্চলের ভাষা হইতে পারে, রাজশাহী অঞ্চলের ভাষা হইতে পারে। আমি বলছি যে এই যে প্রমিত করে বাংলা থেকে আরেকটা বাংলা বানাচ্ছে, এটা কেন করতে হবে? মানুষ তো ভাষার এই কারণে ভাষা স্বাধীনতাটা দরকার। মানুষ মত প্রকাশের যে স্বাধীনতা বললে, এই জায়গাটায় মাইর খাচ্ছে। এই প্রশ্নটা কেউ কখনো করে নেয় যে আমার মাতৃভাষাকে আবার কেন প্রমিত করতে হবে? এটা দরকার নাই। বাংলাটা বাংলায়, বাংলা তার স্বভাবগত একটা রীতি আছে, তার ভাষার একটা ন্যাচারাল ভঙ্গি আছে, ন্যাচারাল ডমিনেন্স আছে, ওইটার গতিতে আগাবে। এখন বঙ্কিমচন্দ্র যে ভাষায় লিখেছে, রবীন্দ্রনাথ সেই ভাষায় লিখেন নাই। নজরুল কি সেই ভাষায় লিখেন নাই। জসীমউদ্দিন সেই ভাষায় লিখেন নাই। জীবন্ত দাস সেই ভাষায় লিখেন নাই। আমাদের শামসুর রহমান আল মাহমুদ, সবার মতো করে। আমি বলছি বাংলার একটা ইউনিফর্ম আছে, তার পরিস্থিতি ভবিষ্যতের কারণে মানুষ যত আধুনিক যুগের দিকে ধাবিত হবে তত হবে, তাই না? কথা ছিল যে এটা যুগোপযোগী করবে, আর ওনারা করছে কি, এটা সংস্কৃত ভাষার আরো গভীরে নিয়ে গেছে প্রমিতর নাম করে। ফলে মানুষ এলিয়েনেটেড, এই সাহিত্য থেকে এলিয়েনেটেড। এটা প্রধান কারণ। ফেসবুকে কেন হঠাৎ ভাইরাল হয় একটা গল্প, আপনি দেখবেন যে ওইটার ভাষাটা কেমন লুসিড, এটা মানুষ অ্যালাই করে। তার মনে হয় যে আমার অন্তরের দুইটা বাক্য সে বলে দিয়েছেন, তাই না? আমার মনে কথাটা হুমায়ুন আহমেদ ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছেন বা উইট করে বলেছেন
তাই না? মানুষ এটা নিচ্ছে। তো আমার তো এই জিনিসগুলো দেখা উচিত। আর সত্যিকার অর্থে আমরা যদি একটা সাংস্কৃতিক পরিবর্তন করতে চাই, আমি ভাষার ইউনিফর্মের বিরুদ্ধে না, কারণ একটা বোধগম্যতার হ্যাঁ, বোধগম্যতার, কিন্তু এইটাকে এরকম করে রাখতে হবে তা তো না। হ্যাঁ, প্রমিত করতে হবে, আরো জটিল করে কাজ করতে হবে। ভাষা তো সহজ ভাই, রাজা রামমোহন রায়ের ব্যাকরণ পড়েন না, কত সহজ। গৌড়ীয় ব্যাকরণ পড়ে দেখেন, অনেক সহজ, তাই না? ইভেন কি আপনি ধরেন এই যে এই আদিস পাউস বা অন্যান্য যারা অভিধান করেছে, আপনি তাদের গদ্য পড়েন, কত সুললিত। ওরা কি করছে, মুখের ভাষাটা নিছিল, যার ফলে ওই ভাষাটা পড়তে আনন্দদায়ক। আপনি বাইবেলের বাংলা যে অনুবাদ প্রথম দিকের এত সুন্দর ভাষা, এটা কেন মানুষ বছরের পর বছর এই বই পড়ে কেন? কালকে আনন্দ তো পায়। ফুল্লরা। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো আছে আমাদের এখানে। হ্যাঁ, তো আমরা আমাদের ভিত্তিটাকে আমরা বারে বারে নষ্ট করেছি এবং আমাদের মতো পিছাচ্ছি। হ্যাঁ, তো এটা ভাষা তো আর পিছে থাকে না, ভাষা ভাষার মতো আগাবে। জেনজিদের যে ভাষা, 90 এই ভাষা ছিল না, রাজনৈতিক স্লোগানের ভাষা। কারণ তার টেকনোলজির সঙ্গে, তার সামাজিক মাধ্যমের সঙ্গে মানুষের মুখের কলকোয়াল যে ভাষার এই যে 24-এর আন্দোলনে ওই জিনিসটা প্রস্ফুটিত হয়েছে বেশি। এটা কেউ ইয়ে করেন নাই, মানে আমাদের কোন বুদ্ধিজীবীকে বলতে শুনছেন যে এদের ভাষা এমন কেন? না, এটা কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না, কাজ। ওরা গালি দিচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ কেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যে মানে কলকোয়াল ভাষার অনেক জিনিস নিয়েছে ওসব, কিন্তু এই ভাষার এই গতিটা কেন বিদ্রোহ করলো, একটা সমাজ কেন লুফে নিল, এর উত্তর তো কেউ খুঁজে নেয়। এবং এগুলো খুঁজবে ভবিষ্যতে, এবং খুঁজতে হবে। আমরা যদি না খুঁজি তাহলে আমাদের প্রকাশনা শিল্প দাঁড়াবে না, কোনো কিছু দাঁড়াবে না। সত্যিকার অর্থে আমাদের একাডেমি আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে। এটার কমে যাবে, আবেদন কমে যাবে। মানুষ যেতে চায় না কেন একাডেমিগুলোতে? যেতে চায় না হচ্ছে তার অন্তরের কথাগুলো ওই জায়গায় থাকে না বিধায়। একটা সময় আমরা যাইতাম না শিক্ষকদের কাছে, এখন কিন্তু আপনি পাবেন না কোনো শিক্ষকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কবি সাহিত্যে গিয়ে বসে আছে। নিশ্চিতভাবে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গাগুলো তো আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ওই আমরা একটা, সেটা হ্যাঁ, এটা প্রথম কাজ হচ্ছে, আমি একটা সামেশন দিই শেষ সময়ে, এটা প্রথম একটা ধাক্কা, আমরা 24-এর ধাক্কা পেরেছি, এটা হচ্ছে ঢেউ। এই ঢেউটা এখন তরঙ্গায়িত, এটা কিন্তু এখনো শেষ হয় না। আমরা যদি ভাবি যে এটাই শেষ, এখানেই শেষ, এটা বিল্ড আপ হবে না, এটা নতুন নতুন রূপে এই পরিবর্তনটা হবে। এবং মানুষ, নতুন প্রজন্ম এই জিনিসটা করবে আর কি। আমাদের যে প্রজন্মের যে দূরত্ব, আমরা এই ভাষাটা বুঝতে পারিনি, ফলে তাদেরকে এই যে বহুদিন আমি বহু লোককে বলতে শুনছি যে আমি যে ফার্মের মুরগি বলে, এটা অনেকদিন থেকে যে এই জেনারেশন ফার্মের মুরগি, বহু আগে, কিন্তু জিনিসটা সঠিক নয়। যারা বলে, হ্যাঁ, ওই জায়গাটা ওদের অন্তরটা খুঁজে দেখে নেই। ফলে এই যে দূরত্ব, সাংস্কৃতিক দূরত্ব, এটা তো শুধু ভাই বইয়ের ব্যাপার না, এটা অন্তরেরও ব্যাপার, তার আকাঙ্ক্ষার ব্যাপার, তার স্বপ্নের ব্যাপার, তাই না, তার ভবিষ্যতের ব্যাপার। আমরা যদি আমাদের ভবিষ্যৎটা দেখতে পাই দূরবর্তী সময়ে, হ্যাঁ, আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সুন্দর সাহিত্য দেখতে চাই, আমাদের সাহিত্য তার সীমানা অতিক্রম করে, হ্যাঁ, অন্য দেশে ছড়াই পড়বে, সেটা দেখতে চাই, তার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াইতে হবে। হয়তো তর্ক বন্ধ হবে, প্রতিধ্বনি হবে, হয়তো অন্য কিছু হবে, নতুন কেউ কিছু করবে। আমরা যে চেষ্টাটা করতেছি, আমরা দেখা যাচ্ছি যে ভাই এই করুণ অবস্থায়ও এই পত্রিকাটা করা যায়। হ্যাঁ, এটা দেখানো পথ, আর কিছু না। আরেকজন করলে হয়তো প্রতিধ্বনি চাইতে ভালো পত্রিকাটা করবে, এটা আশা করি। আমরা 2007 সালে যে পত্রিকা করেছিলাম নতুন ধারা, তো নতুন ধারার চাইতে তো আমার পুরানো এগুলো দেখলে হাসি আসতো, কারণ সম্পাদনা অনেক কিছু আমরা জানতাম না। আহসান হাবিব পদ্ধতি,
দুইটা প্রবন্ধ, একটা গল্প, 3টা কবিতা, হ্যাঁ, একটা বুক রিভিউ দিয়ে পত্রিকার পাতা ভরাই দেওয়া। কে লেখছে এখানে? এই সংখ্যায় লিখেছেন শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, হ্যাঁ, অমুক তমুক, এটা বললে একটা বিজ্ঞাপন। সাহিত্য তো ওরকম না, সম্পাদনের জিনিসটা ওইটা না। ওই জায়গাটা যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে সবচাইতে বেটার। আমরা মনে হয় ভবিষ্যতে পথটা পাবো। আমি আশাবাদী। আমার কথা হচ্ছে যে আমরা যেখানে ক্ষান্ত দিব, পৃথিবী এখানে থাকবেন না। এবং কোনো কিছুই চিরস্থায়ী না, কোনো চেয়ার, কোনো পদ পদবি, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, তাই না? এবং এই যে মানুষ বলে না যে মানুষ ভোর রাতে ঘুম ভাঙে কেন? সে সকালে সূর্যটা দেখবে বলে, সকালে সুন্দরটা দেখবে বলে, তাই না? আমরা সেই সুন্দরের প্রত্যাশাই আছি। আশা করি আমাদের দেশটা সেদিকে যাবে। ধন্যবাদ সাখাওয়াত টিপু। আমরা একটা সুন্দরের প্রত্যাশায় আছি, সাখাওয়াত টিপু যেটা বললেন, এবং অনেক সংকট আছে আসলে। সংকটগুলো যেমন ভাষার জায়গায়, তেমনি সাংস্কৃতিক জায়গায় এক ধরনের উপরিপাতন বলি, সাংস্কৃতিকভাবে সহনশীল হওয়ার জায়গা, এবং শিক্ষার কথা বললেন যে শিক্ষার যে বিচ্ছিন্ন দশা, বহু ধারা, বহু দ্বিধা বিভক্ত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষার গোড়ায় যদি আমরা কাজ না করি, সংস্কৃতি ঠিক হবে না, ভাষায় আসবে না। ভাষা নিয়ে যেই সংকট, সে সংকট থেকে যাবে, সাহিত্য সাফার করবে, সাহিত্য হয়তো সে জায়গায় ভুগবে। আন্তর্জাতিক পরিসরে সীমানা পেরোনোর ক্ষেত্রে বাংলা সাহিত্য তখন হচ্ছে নানান ধরনের সংকটের মুখে পড়বে, যে সংকট এখনো আছে। সেই সংকট উতরে যাবে নিশ্চয়ই। সবাই যেই অংশগুলো আসলে সক্রিয় হওয়া প্রয়োজন, যে বুদ্ধিজীবিতার যেই সক্রিয় বুদ্ধিজীবিতা প্রয়োজন, সেটা নিশ্চয়ই বাংলাদেশ পাবে। এ পর্যন্ত লাইট টক আছে।